তাহলে তাহলে ওকে, দেখো তাহলে আমাদের এই তো এ এর সাপেক্ষে এ এর সাপেক্ষে এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক। ওকে, এ এর সাপেক্ষে যে বি এর প্রতিসরাঙ্ক, এই কথাটা আমরা লিখি কিভাবে, যে এ মিউ বি, এ মিউ বি সেভাবেই কিন্তু আমরা লিখতেছিলাম। তো এ এ এর সাপেক্ষে কি লিখলাম, প্রতিসরাঙ্ক, এটা হলো আমাদের প্রতিসরাঙ্ক। তো এ এর সাপেক্ষে বলে সবার আগে এটা লিখতে হয় এ মিউ, তারপর হলো বি, যার সাপেক্ষে এ এর সাপেক্ষে সাপেক্ষ, এবং এই প্রতিসরাঙ্ক ওয়ার্ডটার জন্য একটা মিউ আসছে এবং বিটা হলো পরে, এবং যার সাপেক্ষে কোনো কিছু যখন বের করা হয় তখন কিন্তু সেটা বসে যায় আমাদের নিচে, এবং যারটা বের করি সেটা কিন্তু বসে যায় আমাদের উপরে। ওই যে ধরো আমাদের 10 টাকা 20 টাকা, যে 10 / 20 করে কিন্তু আমরা 2 গুণ পাই। তো সেখান থেকে কিন্তু আমরা মিউ এটাকে নিচে দিই, মিউ বিটাকে উপরে দিই। তারপরে কি ছিল, যে আমাদের এটা যদি ওই একটা যদি মাধ্যম হয়, ধরো এটা যদি আমাদের হালকা মাধ্যম হয়, এটা যদি আমাদের একটা হালকা মাধ্যম হয়, আর এটা যদি একটা ঘন মাধ্যম হয়, তাহলে আমাদের কি হয়, ধরো এই যে আলো পড়তেছে, পড়ার পর আলোটা এই পথে যাওয়ার কথা ছিল কিন্তু সে সেই পথে না, যে একটু বেঁকে যায়। তো সে যে কোণে পড়ে যায় সেই কোণটা হলো আমাদের আই, আর যে কোণে আমাদের প্রতিসরিত হয় সেই কোণটা হলো আমাদের আর। তো সেখান থেকে কিন্তু আমরা দেখো এ মিউ বি আরেকটা সূত্র আমরা পাচ্ছিলাম, যে এ মিউ বি সমান সমান কি, যেহেতু সবার আগে আগে হলো এ আছে, তাহলে লব মানে কি আগের অক্ষরটা, তো আগের অক্ষরটার জন্য এখানে বসে থাকবে আমাদের হলো সাইন আই। এই তো আই যেটা আমাদের আগে আছে এ মাধ্যম, যেটা এটা আমাদের এ মাধ্যম, এটা আমাদের বি মাধ্যম। তাহলে এটা যেহেতু আগে আছে, তাহলে প্রথমে এ কোণের সাইন অনুপাত, আর তারপরে হলো আমাদের বি কোণের সাইন অনুপাত। এখন দেখো এটা আমাদের এম ইউ বি, এটাও আমাদের এম ইউ বি। তাহলে কিন্তু আমি এই দুইটাকে একসাথে যখন আর কি ধরো আমি জিনিসটা যখন একসাথে যখন আমরা মার্চ করব, মার্চ করার পরের লাইনেই কিন্তু আমাদের ছিল যে এটাও মানে এই পুরো টার্মটা যেহেতু আমাদের এই পুরো টার্মের সমান, তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে অতএব এটা আমাদের সাইন আই ডিভাইডেড বাই হইল সাইন আর সমান সমান কি ছিল, মিউ বি ডিভাইডেড বাই হলো মিউ এ। এখন যদি এই লাইনটা যদি একটু গুণ করো, তোমাদের ওই একটু আর কি প্যাচ লাগতো, তো সেই সেই প্যাচটা খোলার জন্য ধরো তুমি যদি এই লাইনটা যদি গুণ করো, আর গুণ করে দাও, তাহলে দেখো কি আসে আমাদের, মিউ এ সাইন আই সমান সমান কত, মিউ বি এ আমাদের সাইন আর। এখন এই লাইনটাতে একটা জিনিস যদি একটু খেয়াল করো, দেখো এই লাইনে আমি মিউ যখন এ মাধ্যম নিছি, এ মাধ্যম নেওয়ার ফলে এ মাধ্যমের সাইন বা যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের সাইন অনুপাতটা গুণ হয়েছে। যখন আমি বি মাধ্যম নিছি, বি মাধ্যম নিলে বি মাধ্যমের যে সাইন অনুপাত বা আমাদের প্রতিসরিত কোণের যে সাইন অনুপাত, সেই সাইন অনুপাতটা গুণ হয়েছে। তাহলে আমাদের যদি অত প্যাচ লাগে, তাহলে অত প্যাচ লাগলে আমরা অত কিছু মানে যদি টেনশন করবো না। জাস্ট ধরো আমি এরকম করে একটা চিত্র আঁকবো, চিত্র আঁকে ধরো এটা আমাদের এ মাধ্যম, এটা আমাদের বি মাধ্যম, ধরো আমাদের আলোটা আপতিত হচ্ছে, তারপর ধরো এই আমাদের প্রতিসরিত হলো, ধরো আপতন কোণটা ধরো এখানে আমাদের আই না বলে ধরো আমি বলে দিলাম আপতন কোণটা হলো আমাদের এক্স, প্রতিসরণ কোণটা ধরো আমাদের ওয়াই। তাহলে আমি যদি এখন প্রতিসরণের ওই আর কি ফর্মুলাটা যদি লিখতে চাই, তাহলে যে কাজটা করব, যে সবার আগে আমাদের যাবে তো এ মাধ্যমে প্রতিসরাঙ্ক, তার সাথে যাবে এ মাধ্যমের যে আপতন কোণের সাইন অনুপাত, আর বি মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেখান থেকে বসে যাবে আমাদের বি মাধ্যমের আমাদের প্রতিসরণ কোণের সাইন অনুপাত। তাহলে এখান থেকেই দেখো আমরা যদি এখন একটা যদি কাজ করি, সাইন এক্স ডিভাইডেড বাই সাইন ওয়াই, এই টার্মটাকে যদি বের করি তাহলে কিন্তু আসে তাই কি, দেখো আমাদের মিউ বি ডিভাইডেড বাই মিউ এ। এখন মিউ এটা যেহেতু নিচে আছে, তাহলে মিউ এটা নিচে থাকলেই কিন্তু আমরা সেখানে কিন্তু বলতে পারি যে যার সাপেক্ষে সে বসে তাই নিচে, তাহলে এটা কিন্তু আমাদের এ মিউ বি, যেহেতু এই ব্যাটাটা আমাদের সাপেক্ষ, কার সাপেক্ষে সেটা নির্দেশ করতেছে, তাহলে সেখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে এ এর সাপেক্ষ সেখানে এ মিউ বি। ওকে, তারপর দেখো আমরা আরেকটা জিনিস পড়ছিলাম, ওই যে ধরো আমাদের যদি 3টা মাধ্যম যদি থাকে, ধরো এটা আমাদের একটা ধরো এটা আমাদের একটা এ মাধ্যম, এটা ধরো আমাদের একটা বি মাধ্যম, এটা ধরো আমাদের একটা সি মাধ্যম। সি মাধ্যমের পরে আমি আবারও যখন এ মাধ্যম পাচ্ছিলাম, তো সেখান থেকে যখন আমাদের আলোগুলো আপতিত হচ্ছিল, ধরো এই একটা আলো ধরো আমাদের প্রথমটায় যদি একটু যদি আপতিত হয়, তারপর সে আলোটা ধরো একটু বেঁকে গেল, তারপর আলোটা আরেকটু বেঁকে গেল, তারপর আলোটা ধরো এই ধরো আমাদের একটু পরিমাণ বেঁকে গেল। তো বেঁকে যাওয়ার পর এই যে যেহেতু যে মাধ্যমে শুরু হয়েছিল সে মাধ্যমে ফিরে গেছে, তাহলে যে মাধ্যমে শুরু হয় যদি সেই মাধ্যমে যদি ফিরে যায়, তাহলে তখন কিন্তু এই আলোর সমান করেই, ধরো এইখানে আমি এইটুকু একটু কপি করি, তখন কিন্তু আমাদের এই আলোর মতো করে এই আলোর যে অ্যাঙ্গেলটা আছে সেই আলোর অ্যাঙ্গেল করেই কিন্তু আমাদের লাস্টের দিকে আলোটা কিন্তু বের হয়ে যাবে। অর্থাৎ এইখানে এটা মিশে গেল কেন, ধরো এই যে যে আলোটা এ মাধ্যম থেকে
যদি বলি আমাদের প্রবেশ করছিল আবার কিন্তু এ মাধ্যমে প্রবেশ করছে, তাহলে কিন্তু তখন এ আলোর যে অ্যাঙ্গেল, এ আলোর অ্যাঙ্গেলটা কিন্তু একদম সেম থাকবে। ওকে, তাহলে এইখানে ধরো আমাদের এই তো যে আমাদের অবিলম্বগুলো ছিল, অবিলম্ব ধরো এই কোণটা যদি আমাদের হয়ে যায় আই কোণ, I1 কোণ, এই কোণটা ধরো আমাদের I2 কোণ, এটা সরি I2 না, এটা ধরো আমাদের প্রতিসরাঙ্ক জন্য রিফ্র্যাক্টিভ কোণ R2, এটা ধরো আমাদের R2 না বলি R1 বলি, এটা ধরো আমাদের হলো R2 বললাম, সরি এটা এই জিনিসটা আমাদের R1। সেম ভাবে এই কোণটা কত, এই কোণটা হলো আমাদের R2, আর একান্তর কোণের জন্য এই কোণটা ধরো R2, আর এই কোণ আর এই মাধ্যম যেহেতু সেম আছে, এখানে যেহেতু মাধ্যম যেহেতু সেম আছে, তাহলে এই কোণটা যদি I1 হয়, এইখানেও কিন্তু সেম মাধ্যম আসছে, তাহলে এইখানেও কিন্তু কোণটা হয়ে যাবে I1। তো সেখান থেকে আমরা একটা ফর্মুলা লিখছিলাম যে দেখো এ মাধ্যমের সাপেক্ষে যে বি এর প্রতিসরাঙ্ক সেটা হলো আমাদের এ মিউ বি, এ মাধ্যমের সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক সেটা হলো এ মিউ বি, বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেটা হলো আমাদের বি মিউ সি, সি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেটা হলো সি মিউ এ। তাহলে এই যে তিনটা প্রতিসরাঙ্ক যখন আমি গুণ করছিলাম, যে এ মিউ বি, বি মিউ সি, আবার তারপর ধরো আমাদের হলো আহ, এই ধরো যে মতো আমি আর কি গুণ করছিলাম, যে আমাদের হলো বি মিউ সি আর হলো আমাদের সি মিউ এ, এই তিনটা গুণ করে কিন্তু আসছিল 1। এই মানে আমরা কিন্তু এখানেই শেষ করছিলাম, এটা আমাদের হলো লাস্ট টপিক ছিল। ওকে, তাহলে না আমি একটু রিক্যাপ করে দিলাম, আমরা এখন এরপর থেকে পড়া শুরু করব। তোমরা বলো এই যে এতটুকু পর্যন্ত বা গতদিন পড়া পর্যন্ত তোমাদের কোনো কারো মনে কোনো কোশ্চেন আছে কিনা? না ভাইয়া। ওকে, তাহলে যদি কারো মনে যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমি এর পরের টপিকে যাওয়া শুরু করলাম। ওকে, আমি তোমাদের পড়ায় বাইরে যাব, তো ওই জন্য আর কি তোমাদের ধরো একটু আগে পড়াচ্ছি। আচ্ছা দেখো, আমাদের এই পরের টপিক তোমরা টাইটেল দাও যে প্রতিসরণের সাথে আলোর বেগের সম্পর্ক। প্রতিসরণের সাথে আলোর বেগের সম্পর্ক, এটা আমাদের টাইটেল। তো এই টাইটেল ধরো আমি কি বোঝাতে চাচ্ছি, ধরো আমরা একটু এই যে প্রতিসরাঙ্ক যে কথাটা, প্রতিসরাঙ্ক জিনিসটা আসলে কি মিন করে, প্রতিসরাঙ্ক জিনিসটা আসলে এটা আসলে কি, এটা যদি বলি এই জিনিসটা আসলে আমাদের খায় না মাথায় দেয়, যদি আমি সেইভাবে যদি একটু বুঝতে চাই, বা এই যে প্রতিসরাঙ্কের যে মানগুলো আমরা যে পড়ি, যে আমাদের হলো বাতাসের যে আমাদের মিউ এ সেটা ধরো আমাদের 1, তারপর ধরো আমাদের মিউ ডাব্লিউ আমাদের পানি প্রতিসরাঙ্ক 1.33, তারপর পড়ি হলো মিউ গ্লাস এটা হলো 1.55। এই মিউ, এই মানগুলো দ্বারা আসলে কি বোঝায়, এই মানগুলো দ্বারা যদি বলি কোনো মাধ্যমের ঘনত্ব কতটুকু সেই জিনিসটা যদি বলি রেফারেন্স দেয়। অর্থাৎ যদি কোনো মাধ্যমের মিউ যদি হয় 1.33 এবং কোনো মাধ্যমের যদি মিউ যদি হয় 1.5, তার মানে 1.5 যার মিউ তার ঘনত্বটা বেশি, যার 1.3 তার ঘনত্বটা কম। সেমভাবে ধরো এই যে বাতাস মাধ্যম এবং যদি পানি মাধ্যমের সাথে যদি আমি তুলনা করি, তাহলে বাতাস মাধ্যমের ঘনত্ব হলো 1 আর পানি মাধ্যমের ঘনত্ব হলো 1.3। তার মানে কিন্তু একদম আমাদের অবভিয়াস, বা যদি বলে চোখের আন্দাজে কিন্তু একটু হলো যদি আমরা ফিল করতে পারি যে পানি মাধ্যমটা কিন্তু আমাদের বেশি ঘন বাতাসের সাপেক্ষে। কিন্তু কাচের বেলায় কিন্তু আমাদের কমপ্লিটলি উল্টা, তখন হলো কাচটাই বেশি ঘনত্ব, কাচের ঘনত্বটাই বেশি, পানি ঘনত্বটা কম। তার মানে এই যে আমরা যে মিউটা যেটা আমরা পড়ি, এই মিউ জিনিসটা যে কাজটা করে, মিউটা আমাদের হলো ঘনত্ব রিপ্রেজেন্ট করে, কোন একটা মাধ্যমের ঘনত্ব রিপ্রেজেন্ট করে। তো তোমরা এটা একটু বাংলা কথায় লিখতে পারো, ধরো আমি তাও এখানে লিখে দিচ্ছি যে আমাদের এই তো মিউ যেটা আছে, মিউ মাধ্যমের ঘনত্বকে রিপ্রেজেন্ট করে, মাধ্যমের ঘনত্বকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ যার মানে মানে এখন যদি বলি ঘনত্বকে রিপ্রেজেন্ট করে বলতে, যে তাহলে ধরো তুমি ওই আর কি, তো ওই আর কি তুমি কিন্তু বলতে পারো যে ভাই যে আমরা তো জানি ঘনত্ব হলো রো, এখন রো হলো ওর ঘনত্বের এক্সাক্ট মান নির্দেশ করে, কিন্তু মিউটা হলো যদি বলি তুলনা, একজনের সাপেক্ষে আরেকজনের তুলনা, একজনের সাপেক্ষে আরেকজনের তুলনা। এখন তোমাদের আমি গত ক্লাসে বলছিলাম কি, যে মিউ যখন আমরা ওয়াটার পড়ছি এটাকে যখন বলছি 1.33, এই মিউ ডাব্লুর আগে কিন্তু একটা জিরো আছে। জিরো মানে কি, জিরোটা কিন্তু আমাদের হলো শূন্য মাধ্যম বা কিন্তু আমাদের বাতাস মাধ্যম। তার মানে বাতাস মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্কটা হলো 1.33। তার মানে এই যে প্রতিসরাঙ্কে যে আমরা প্রত্যেকটা যে প্রতিসরাঙ্ক লিখি, এই প্রত্যেকটা প্রতিসরাঙ্কে কিন্তু আমাদের বাতাসের সাপেক্ষে প্রতিসরাঙ্ক। ওকে, তার মানে মিউ হলো এক মাধ্যমের সাপেক্ষে আরেক মাধ্যমের প্রতিসরাঙ্কটা কত। যেহেতু দেখো আমরা এই যদি বলি যে এই আমাদের বাতাসেরটা আমাদের কেন ধর আমাদের মিউ এটা যেটা মিউ এ কেন 1, কারণ এই যে প্রত্যেকটা এই যে প্রতিসরাঙ্ক এই যে মান
মানগুলো আমরা বের করি এই প্রত্যেকটা হলো বাতাসের বা শূন্য মাধ্যমের সাপেক্ষে ক্যালকুলেট করা হয়েছে। শূন্য মাধ্যমেরটা কত, তারপর হলো সেই পানি মাধ্যমের কত, সেই দুটা মান বের করে তারপর ভাগ করা হয়েছে। এখন এই যে ধরো আমাদের মিউ এ, এই যে পুরো টার্মটা কেন 1, কারণ একে মিউ এটা হলো বাতাস, তাহলে বাতাসের সাপেক্ষে বাতাসের প্রতিসরাঙ্ক, তার মানে কি উপরেও বসে যাবে হলো মিউ এর, নিচেও বসে যাবে মিউ এর, দুটা দুটা কাটাকাটি করে কিন্তু ওই একটা 1ই আসবে। তো সেখান থেকে আমরা বলি বাতাসের প্রতিসরাঙ্কটা 1, মানে সবকিছু আদর্শ হিসেবে আমাদের বাতাসের সাথে তুলনা করা হয়। ওকে, তাহলে আমি যদি এখানে একটু লিখি যে মিউ, মিউ মাধ্যমের ঘনত্বকে রিপ্রেজেন্ট করে, তোমরা এটা একটু লিখতে পারো ঘনত্বকে, ঘনত্বের, আচ্ছা ঘনত্বের না, এটা লেখো ঘনত্বের তুলনাকে রিপ্রেজেন্ট করে, ঘনত্বের তুলনাকে, তুলনাকে নির্দেশ করে, ঘনত্বের তুলনাকে নির্দেশ করে। এখন আমরা দেখবো এই যে প্রতিসরণের সাথে আলোর বেগের সম্পর্কটা কি। আলোর বেগের দেখো খুবই ভালো একটা সম্পর্ক আছে এবং সম্পর্কটা আমরা মোটামুটি বুঝবো। ধরো এটা আমাদের বিভেদ তল, বিভেদ তলে ধরো আমাদের এই যে নিচের যে পৃষ্ঠগুলো আছে, নিচের পৃষ্ঠগুলোকে ধরো আমি ধরে নিলাম এইগুলো আমাদের পানি। ধরো এইখানে আমাদের পানি আছে, এইখানে আমাদের পানি আছে, তো পানির জন্য আমি এখানে এই আর কি নীল করে দিচ্ছি। ওকে, তাহলে এখন দেখো উপরে এবং হলো উপরে আমাদের বাতাস, এখানে ধরো আমাদের এয়ার, এইখানে আমাদের হলো এয়ার, আর এখানে হলো ওয়াটার, এখানে এয়ার আর এখানে আমাদের ওয়াটার। তাহলে ধরো এখন কোন একটা আলো যদি উপর থেকে যদি আপতিত হয়, ধরো এই যে সাদা কালারের আলোটা আমাদের আপতিত হচ্ছে, ধরো আমাদের এটা হলো লাইট, বা যদি বলি আলো যদি আপতিত হচ্ছে, তাহলে আলো আপতিত হইলে যেখানে আপতিত হবে সেখানে একটা কি, সেখানে একটা আমাদের অবিলম্ব ক্রিয়েট হবে। সেখানে ধরো আমাদের একটা অবিলম্ব, এরম করে ধরো একটা আমাদের অবিলম্ব ক্রিয়েট হলো। অবিলম্ব ক্রিয়েট হওয়ার পর এই আলোটা কোন পথে যাওয়ার কথা ছিল, এই যে আলোটা এই সোজা পথে যাওয়ার কথা ছিল, এই যে সোজা পথে যাওয়ার কথা ছিল, কিন্তু সে কিন্তু সোজা পথে না গিয়ে একটু কিন্তু বেঁকে যাবে। এখন বেঁকে যাবে কেমনে, এটা দেখো আমি কতদিন বলছিলাম বোধহয়, যে আলো যদি ঘন থেকে হালকা মাধ্যমে যদি সরি যদি হালকা থেকে ঘনর দিকে আসে, হালকা থেকে যদি ঘনর দিকে আসে, তাহলে আলো অবিলম্বের দিকে বেঁকে যায়। কিন্তু যদি উল্টা প্রযোজ্য হইতো, যদি আলো যদি আমাদের ঘন থেকে যদি আমাদের হালকাতে যাইতো, তখন কিন্তু আলো অবিলম্বে বিপরীত দিকে হেলে যাইতো। তো ধরো এটা আমি আজকেও পড়াবো নি। তো ধরো আমাদের এই যে আলো যেহেতু আমাদের হালকা থেকে ঘন দিকে যাচ্ছে, তাহলে আলোটা তখন আমাদের এই ঘন দিকে বা অবিলম্বের দিকে হেলে যাবে। ওকে, তাহলে অবিলম্বের দিকে হেলে গেল। এখন তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, দেখি তোমরা বলো তো, ধরো তুমি যখন বাতাস মাধ্যমে দৌড়াচ্ছ, বাতাস মাধ্যমে তুমি যে স্পিডে দৌড়াবা, পানি মাধ্যমে কি সেই স্পিডে তুমি দৌড়াতে পারবা? মানে ইয়েস অর নো? না না না। না তার মানে তোমার তখন স্পিডটা একটু হলেও কমে যাবে, তাই না? বা ধরো তুমি পানি মাধ্যমে যে স্পিডে দৌড়াতে পারতেছো, এখন সেই পানির বদলে যদি সেখানে যদি একটা জেলি দেওয়া হয়, বা ধরো আমাদের এই যে ফলের যে জুসগুলো আছে, বা ধরো সেখানে যদি আমি অন্য একটা ঘন মাধ্যম যদি যদি আর কি ঠেলে দিই, তাহলে কিন্তু তুমি আগের স্পিডে যেতে পারবা না। তাহলে এইখানে যদি আলোর বেগটা হয়ে যায় হলো সি এ, যেহেতু এটা আমাদের এ মাধ্যম, তাহলে আমি এইখানে বা ধরো এই মানে এইখানে আলোর মাধ্যমের যে বেগটা, সেই বেগটা আমি ধরে নিলাম সি ডাব্লিউ, অর্থাৎ আমি বেগের মানটা চেঞ্জ ধরলাম। এটা বেগটা কেন চেঞ্জ হবে এটা কিন্তু ব্যাখ্যা করা লাগবে না, এটা কমপ্লিটলি একটা কমন সেন্স, যে আলো মানে আলো যদি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায় তাহলে আলোর বেগটা চেঞ্জ হয়। ওকে, তাহলে দেখো বেগটা যদি চেঞ্জ হয়, তাহলে আমরা এখন এই মানে এর মানে এটাই আর কি বের মানে এই আর কি বের করব যে প্রতিসরণের সাথে আলোর বেগের যে সম্পর্কটা কি। এখন দেখো সম্পর্ক মেন কথা হলো যে আলো যদি হালকা থেকে ঘনতে যায়, তাহলে আলোর বেগটা কমে যায়, আলোর যে স্পিড বা যে কোনো একটা বস্তুর স্পিডটা কমে যায়। এখন এই সম্পর্কিত একটা আমাদের ফর্মুলা আছে, তো ফর্মুলাটা ধরো আমি ডেরাইভ করে দিচ্ছি। একটা ফর্মুলা আমাদের খুবই সিম্পল একটা ফর্মুলা আছে, একটু ওয়েট করো। আচ্ছা, তাহলে দেখো তোমরা বললা যে মানে আলো যখন আমাদের এই ঘনমাধ্যমে আসছে তখন আলোর বেগটা কমে গেছে। তার মানে একটা জিনিস দেখো তো, যদি আমি বলি যে আলোর বেগ, আলোর বেগ, এই যে আলোর যে বেগ বা স্পিড, আলোর বেগ সমানুপাতিক, বা যদি বলি ব্যস্তানুপাতিক, মানে একটা সমানুপাতিক চিহ্নতে 1/বাই আমাদের মাধ্যমের ঘনত্ব, মাধ্যমের মাধ্যমের ঘনত্ব। অর্থাৎ যদি মাধ্যমের ঘনত্ব বাড়ে, তাহলে আলোর বেগটা
আস্তে আস্তে কমে যায়, কিন্তু কিন্তু যদি মাধ্যমের বেগটা মাধ্যমের ঘনত্ব যদি কমে তাহলে কিন্তু আলোর বেগটা বেড়ে যায়। মানে আমাদের তাহলে এই যে মাধ্যম চেঞ্জ হয়েছে, তাহলে পানি মাধ্যমে কিন্তু বেগের মানটা কমে যাচ্ছে। তাহলে পানি মাধ্যমে কেন বেগের মানটা কমে গেল? কারণ এইখানে বাতাসে যখন ছিলাম তখন মিউ ছিল 1, আর এই প্রদেশে যখন ছিলাম তখন হলো মিউটা হলো আমাদের 1.33। তাহলে বলো আলোর বেগ কিন্তু আমাদের মাধ্যমের ঘনত্বের ব্যস্তানুপাতিক। তা আলোর বেগটা যদি মাধ্যমের ঘনত্বের ব্যস্তানুপাতিক হয় তাহলে আমি লিখতে পারি না যে আমাদের সি ব্যস্তানুপাতিক 1/মিউ। মিউ কেন? কারণ এটা আমাদের মিউ হলো আমাদের মাধ্যমের ঘনত্বকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমি কিন্তু মিউ এর সাথে ঘনত্বের একটা বা মিউ বা যদি আলোর সাথে আলোর বেগের সাথে এই ঘনত্বের কিন্তু একটা সম্পর্ক পাইলাম। তাহলে দেখো আমি যদি এখন এই যে সি এ নিয়ে যদি একটা ফর্মুলা লিখি যে আমাদের সি এ ব্যস্তানুপাতিক 1/মিউ এ, তারপর কি আমাদের হলো সি বি ব্যস্তানুপাতিক 1/, এটা আমাদের মিউ বি। তারপর ধরো এখান থেকে যদি আমরা সমানুপাতিক ধরো এই জিনিসটা আমি একটু পরের পেজে গেলাম, পরের পেজে লিখলাম। ধরো আমাদের কি ছিল যে মিউ এ আমাদের ব্যস্তানুপাতিক 1/, সরি উল্টা হলো আমাদের সি এ ব্যস্তানুপাতিক 1/মিউ এ, আর কি ছিল আমাদের হলো সি বি ব্যস্তানুপাতিক 1/, হলো মিউ বি। তাহলে সমানুপাতিক চিহ্ন যদি উঠে দিই তাহলে কিন্তু সেখানে একটা সমানুপাতিক ধ্রুবক, তাহলে সমানুপাতিক ধ্রুবক ধরো সেই সমানুপাতিক ধ্রুবক আমাদের হলো প্রতিসরণের ধ্রুবক। তো সেটা ধরো আমি কে রাখলাম 1/মিউ এ, আর এটা আমাদের যেটা হলো সি বি, এটা ধরো আমি লিখলাম কে ইন্টু 1/মিউ বি। তাহলে এখন এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে ধরো আমি 2 নম্বর সমীকরণ দিলাম, দিয়ে যদি দুইটাকে যদি আমি এখন ভাগ করে দিই যে 1/2 1/2 করে দিই তাহলে দেখো সেখানে একটা সম্পর্ক চলে আসে কি যে সি এ ডিভাইডেড বাই সি বি সমান সমান কে কে কিন্তু কাটাকাটি যাবে, কনস্ট্যান্ট গুলো কাটাকাটি যাবে। তাহলে দেখো এটা লেখার কেমন বুদ্ধি, এই সি এর অপোজিট বরাবর কিন্তু মিউ এ আছে, তোমার এই যে পুরোটা এইখানে লেখার কোনো দরকার নাই। তুমি অপোজিট গুলো দেখবে যে সি এর অপোজিটে আছে কি মিউ এ, তাহলে সি এর অপোজিটে বা কোনকোনি বরাবর আছে মিউ এ, এবং সিবির কোনকোনি বরাবর আছে কি মিউ বি আছে, তাহলে এখানে কিন্তু একটা মিউ বি বসে দিবে। আর এটা কিন্তু আমাদের মিউ বি। ওকে, এটা ধরো একটু লেখা ভুলেইছে, এই জিনিসটা আমাদের মিউ বি, এটা আমাদের মিউ বি। তাহলে দেখো আমি সি এ এবং মানে মিউ এর সাথে আলোর বেগের একটা সম্পর্ক পেলাম। তাহলে দেখো সম্পর্কটা কেমন, সম্পর্কটা হলো আমাদের এই তো মিউ বি ডিভাইডেড বাই মিউ এ। তুমি যখনই এটা লিখবা তখনই তোমার মাথায় আসবে যে ব্যস্তমতিক সম্পর্ক। ব্যস্তমতিক সম্পর্ক হলে মিউ বির অপোজিট বরাবর থাকবে কি সিবি, মিউ এর অপোজিট বরাবর থাকবে হলো সি এ। ওকে, আচ্ছা আচ্ছা তাহলে তাহলে ধরো আমরা প্রতিসরণের সাথে বেগের একটা সম্পর্ক পাই না। এখন এই যে মিউ এ মিউ বি জিনিসটা কি, মিউ এ মিউ বি এই পুরো টার্মটা কি, এই পুরো টার্মটা কিন্তু আমাদের এ মিউ বি, আর এখানে কিন্তু লেখা যায় সি এ ডিভাইডেড বাই সিবি। আচ্ছা এখন এই যে এ মিউ বি টার্মটা কি, এ মিউ বি টার্মটা কিন্তু আমাদের ওই সেম কথা যে সাইন আই বা সাইন আই ডিভাইডেড বাই হলো আমাদের সাইন আর সমান সমান কি আসতেছে হলো সি এ ডিভাইডেড বাই সিবি। তার মানে দেখো আমরা আগে যে তিনটা বা যদি তিনটা লাইন দেখছিলাম মানে এখন কিন্তু সেখানে আরেকটা লাইন যোগ হলো। দেখো সেই লাইনগুলো কিভাবে যোগ হচ্ছে। ফার্স্টে হলো এ মিউ বি, এ মিউ বি মানে কি যার সাপেক্ষে প্রতিসরণ। তাহলে দেখো মিউ এ ডিভাইডেড বাই মিউ বি যদি আমি মিউ এর সাপেক্ষে তুলনা করি তাহলে তাহলে যে যে টার্মটা হবে যে যার সাপেক্ষ এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, তাহলে মিউ এটা কিন্তু নিচে বসে যাবে। আচ্ছা তারপর ধরো যদি আমি অ্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এটা আগে আছে, তাহলে ধরো এটা যদি আমাদের প্রতিসরণের যদি চিত্রটা হয়, এটা ধরো আমাদের আইকন, মানে এই চ্যাপ্টারে খালি চিত্রটা মেইন, তুমি চিত্র আঁকলে প্রত্যেকটা ম্যাথই বা প্রত্যেকটা থিওরি ঠিক মতো বুঝতে পারবা। তাহলে দেখো আমি যদি এখন আইটা যদি লিখি তাহলে উপরে যাবে কি মানে উপরে যাবে হলো এ মাধ্যমের কোণের সাইন অনুপাত, তাহলে এখানে যাবে হলো সাইন আই, আর এখানে বসে যাবে হলো আমাদের সাইন আর। কেবলই নতুন একটা সূত্র শিখলাম যে মিউ বির সাথে যদি আলোর বেগের সম্পর্ক যদি বের করি মানে আমাদের ব্যস্তমতিক সম্পর্ক, তাহলে দেখো তো মিউ বির অপোজিট বরাবর থাকবে হলো সিবি, মিউ এর অপোজিট বরাবর থাকবে হলো সি। ওকে, তাহলে দেখো ওই সূত্রেরই আরেকটা লাইন কিন্তু আরেকটা লেস কিন্তু বের হলো। এই লেসগুলো আমাদের কেন লাগবে, ধরো তোমার কাছে ধরো মানে বলে দেবে যে আলো বাতাস মাধ্যম থেকে পানি মাধ্যমে প্রবেশ করলো, তাহলে পানি মাধ্যমে আলোর বেগটা কত। এখন যদি বলি বাতাস মাধ্যমের বেগটা কিন্তু আমরা জানি 3 × 10⁸, 3 কোটি মিটার পার সেকেন্ড। তো সেটা যেহেতু জানি তাহলে আমরা পানির প্রতিসরাঙ্ক জানি যে মানে এই যে পুরো টার্মটা হলো 1.33, তাহলে সেখান থেকে কিন্তু আমরা সিবির মানটা কিন্তু বের করতে পারবো। বলো আমি কি বুঝতে পারছি? আজকে কি প্যাচ লাগতেছে?
না ভাইয়া। ওকে, এইগুলা প্যাচ লাগা যাবে না, তুমি এইগুলা প্যাচ লাগালে দেখবা ম্যাথ প্রবলেমে এই আর কি প্রবলেম হবে। তবুও আমি ম্যাথ করানোর সময় আরো ক্লিয়ার করবো নি, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে দেখো, আমরা এটা ধরো এই আমাদের নতুন টাইটেল, মানে এটা ধরো আমি এখানে মানে আলোর বেগই রাখছি। তো আমরা এখানে আলোর বেগ না লিখে এখানে একটা জিনিস খালি একটু চেঞ্জ হবে। এটা ধরো আমাদের নিউ একটা টাইটেল, এখানে আলোর আহ, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য বানান কি, তরঙ্গ দেখা যাবে কি আল্লাহ, এ দেখা যাবে, দৈর্ঘ্য বানান পারি না, এই হইছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, তাহলে দেখো আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, তাহলে প্রতিসরণের সাথে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক দেখো। আমরা একটু আগেই একটা ফর্মুলা ডেরাইভ করলাম না, যে আমাদের হলো ধরো আমি যদি এখানে ডায়াগ্রামটা যদি আঁকি, তাহলে এটা যদি ধরো আমাদের এ মাধ্যম হয়, এটা যদি বি মাধ্যম হয়, দেখো আমি বারবার ডায়াগ্রামগুলো আঁকতেছি যাতে তোমরা বুঝতে পারো, তোমরা মুখস্থ মানে এ আর কি মুখস্থ যাতে না করো, তোমরা যখন ম্যাথ করবা প্রত্যেকবার ডায়াগ্রাম আঁকবা, প্রত্যেকবার চিত্র আঁকবা। কারণ এই কারণ হলো এই চ্যাপ্টারের ম্যাথগুলো বা যদি বলি ফর্মুলাগুলো তুমি একটাও যদি সূত্র সহকারে যদি মুখস্থ করো, একটা মনে থাকবে না, সবগুলো ভুল হবে। কারণ কি, তুমি যদি মিউ এ ডিভাইডেড বাই বি যদি মানে যদি আর কি ঠিক করে লাগো তাহলে হবে 4/3, কিন্তু যদি ভুল করো তাহলে কিন্তু হয়ে যাবে 3/4। তো এটাও আর কি কোশ্চেন এই জিনিসটাই প্যাস করা থাকে, ওই জন্য থিওরি যখন পড়াচ্ছি তখন একটু খুবই মনোযোগ দিয়ে ক্লিয়ার করে নাও। ওকে, তাহলে দেখো এ মাধ্যমে আলো পড়তেছিল, পড়ার পর আলোটা আমাদের বি মাধ্যমে প্রতিসরিত হইলো, ধরো আমাদের বি মাধ্যমে প্রতিসরিত হইলো, তাহলে এই কোণটা হলো আর, এই কোণটা হলো আমাদের আই বা আমাদের ইনসিডেন্ট রে, আর এই জিনিসটা হলো আমাদের রিফ্রাক্টিভ রে বা আমাদের প্রতিসরিত রশ্মি। তাহলে দেখো একটু আগে একটা সম্পর্ক পাইলাম, যে আমাদের হলো মিউ বি ডিভাইডেড বাই হলো মিউ এ সমান সমান কিন্তু ছিল আমাদের ধরো এই তো আলোর সাথে বেগের সাথে যে সম্পর্কটা পাইছি, সিবি ডিভাইডেড বাই সি এ। ধরো আমি যে এমনে লিখছি, তাহলে যে তুমি যে এমনে লিখবা তা না, তুমি কিন্তু এমনও লিখতে পারো যে মিউ এ ডিভাইডেড বাই মিউ বি, তাহলে মিউ এর অপোজিট বরাবর আছে কি সি এ, এবং মিউ বির অপোজিট বরাবর যাবে কিন্তু সিবি। তুমি যেভাবে লিখতে পারো সেই মানে সেইভাবে লিখলে হবে, কিন্তু ধরো আমরা একটা দেখে একটু ফর্মুলা শিখি। দেখো এখন আমরা পরের লাইনে, তোমরা 9-10-এ ওই তরঙ্গ নামে একটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারের একটা ফর্মুলা শেখার কথা, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। বলো সবাই শিখছো কিনা, শিখছিলাম? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এই হ্যাঁ ভি ইকুয়াল টু এফ ল্যামডা নামে আমাদের একটা সূত্র ছিল। তাহলে দেখো এটা হলো ভি মানে শুধু বেগ, কিন্তু যদি আমি আলোর বেগ নিই তাহলে কিন্তু সেখানে বলা যায় যে সি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে দেখো তো এই যে আমাদের সি আছে না, তাহলে সি এ সমান সমান কি হবে, সি এ সমান সমান হবে কি, যে আমাদের হলো এফ এ আর হলো ল্যামডা এ, তারপর কি যাবে সি বি সমান সমান হলো আমাদের এফ বি ইন্টু ল্যামডা বি। ওকে, এখন এই রকম হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখজনকভাবে এইখানে একটু কারেকশন আসবে। কারেকশনটা হলো এই যে মানে আলো যদি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গমন করে, তাহলে আলোর কম্পাঙ্কের কোনো চেঞ্জ হয় না। আলোর যদি কম্পাঙ্কের কোনো চেঞ্জ না হয় তাহলে কিন্তু ওই আগের মাধ্যমও এফ এ থাকবে, এফ থাকবে, পরের মাধ্যমে কিন্তু এফ থাকবে, কিন্তু কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হবে। এখন কম্পাঙ্কটা কেন চেঞ্জ হয় না সেটার ব্যাখ্যা আমরা তরঙ্গ চ্যাপ্টারে পড়ি, কিন্তু আপাতত আমি ধরো একটু বুঝাই দিই যে দেখো আমাদের কম্পাঙ্ক জিনিসটা ধরো এটা খালি একটু বোঝো, এটা তোমার কোনোখানে তোলা লাগবে না, খালি একটু আর কি বোঝো যে আসলে কম্পাঙ্কটা কেন চেঞ্জ হচ্ছে না। মানে আমি যে টার্মটা বলতেছি, যে আলো যখন ধরো এটা যদি আমাদের একটা হালকা মাধ্যম হয়, বা এটা যদি আমাদের এ মাধ্যম হয়, এটা যদি একটা বি মাধ্যম হয়, তাহলে দেখো একটু একটু আগে আমরা কি বললাম, যে এইখানে বেগ হয়ে যাবে যদি সি ওয়ান হয়, তাহলে অন্য মাধ্যমে বেগটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, সেটা হয়ে যাবে সি টু। এইখানে যদি ল্যামডা ওয়ান হয়, তাহলে এইখানে হয়ে যাবে ল্যামডা টু। কিন্তু এইখানে যদি কম্পাঙ্ক থাকে এফ ওয়ান বা এফ, এইখানেও কম্পাঙ্ক থাকবে হলো এফ। কেন? তার একটা কারণ আছে, ব্যাখ্যাটা দেখো যদি আমরা একটু একটু ফিল করার চেষ্টা করি যে আমাদের কম্পাঙ্ক জিনিসটা কি। দেখো কম্পাঙ্ক জিনিসটা কি, কম্পন। কম্পন মানে কি, ওই যে কাবাকাপি। তাহলে দেখো কাবাকাপি বলতে ধরো এইখানে একটা মানুষ আছে, এই মানুষটা ধরো তার হাতে একটা একটা আর কি রশি রাখছে, একটা ধরো স্ট্রেট কাট একটা রশি রাখছে, সে সেই রশিটাকে এ আর কি যদি বলি সারাক্ষণ সেখানে আর কি মানে এরম করে ঘুরাচ্ছে, এরম করে ধরো আর কি ঘুরাচ্ছে, এরম করে ধরো আর কি ঘুরাচ্ছে। ধরো তোমরা ধরো আর কি ছোট গেলে মানে বা ছোট গেলে ধরো ধরো বা তোমার তোমার কাছে যদি এখন কোনো দড়ি থাকে, তারা ধরো তুমি তুমি প্রতিনিয়ত ঘড়িটাকে এরম করে উপর চেয়ে মানে এরম করে উপরে তুলতেছো নিচে নয়, উপরে তুলতেছো নিচে মারছো, তাহলে কিন্তু ঘড়িটা কিন্তু একটা ওয়েভ বা একটা তরঙ্গ কিন্তু সেখানে উৎপন্ন করবে। এখন এইখানে যদি ধরো তুমি এই যে তুমি ধরো যে পরিমাণ স্পিডে এই জিনিসটা করতেছো, তুমি যদি ধরো এই পরিমাণ আস্তে করে যদি মানে যদি 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 আস্তে করে তোলো, আস্তে করে তুলতেছো, ধরো তুমি একদম লুসা, তোমার গায়ে কোনো শক্তি নাই, তুমি ধরো আস্তে আস্তে তুলতেছো, আস্তে আস্তে তুলতেছো, তাহলে আস্তে আস্তে তোলা মানে কি, তোমার এই তরঙ্গের স্পিডটা তখন কমে যাবে, তখন তোমার এই তরঙ্গটা সামনের দিকে কম স্পিডে যাবে, অর্থাৎ তখন তরঙ্গের স্পিডটা তুলনামূলক কম থাকবে। কিন্তু কিন্তু তুমি যদি একটু জোরে করে করো, একটু যদি জোরে করে করো, একটু করে জোরে করে করলে ধরো তোমাকে অনেক
আবেগ শক্তি আছে, তাহলে তুমি যদি এত জোরে করে করো তাহলে কিন্তু তরঙ্গের মানটা কিন্তু বেড়ে যাবে, তরঙ্গের যে বেগটা সেই বেগের মানটা কিন্তু বেড়ে যাবে। এটা কিন্তু খুবই কমন সেন্স। ওকে, তাহলে এখন একটা জিনিস দেখো, আমি যদি এখন এইখানে একটা ধরো এইখানে একটা আমি কি করছি, এইখানে ধরো আমি একটা পানির একটা ধরো অ্যাকুরিয়াম রাখছি, ওই যে মাছ যার ভিতর থাকে, ধরো আমি সেই অ্যাকুরিয়ামের মধ্যে দড়িটা দিছি, অ্যাকুরিয়ামের মধ্যে আমি দড়িটা দিয়ে কন্টিনিউয়াসলি, ধরো অ্যাকুরিয়ামের মধ্যে আমার পানি আছে, এগুলো আমাদের পানি দ্বারা পরিপূর্ণ, পানি দ্বারা পরিপূর্ণ, ধরো অ্যাকুরিয়ামের মধ্যেও আমি এই দড়িটা আমার অসিলেশন দিচ্ছে। এখন তুমি চিন্তা করো, তোমার হাত কিন্তু কন্টিনিউয়াসলি একটা বেগে কম্পন দিচ্ছে, তোমার হাত কিন্তু কন্টিনিউয়াসলি বারবার এটা তো উপরে নামাচ্ছে নিচে নামাচ্ছে, উপরে নামাচ্ছে নিচে আর কি নিচের দিকে নামাচ্ছে। তাহলে এইখানে যে স্পিডটা থাকবে, এই মানে যদি এইখানে তুমি যেভাবে কম্পনটা ক্রিয়েট করতেছো, তোমার হাত কিন্তু এইখানে আছে, তোমার হাত কিন্তু এই পানির মধ্যে নাই। তাহলে তোমার হাত যদি পানির মধ্যে না থাকে, তাহলে তুমি এইখানে যেই স্পিডে এই জিনিসটা করতেছো, বারবার বারবার উপরে তুলতেছো নিচে নামাচ্ছ, উপরে তুলতেছো নিচে নামাচ্ছ, এই জিনিসটা কিন্তু পানির মধ্যে একদম ফিক্স থাকবে। পানির মধ্যে কিন্তু তোমার হাতটা নাই, তোমার হাতটা কিন্তু আছে পানির বাদে অন্য একটা মাধ্যমে। তাহলে এটা হলো মেইন উৎস, এটা হলো আমাদের মেইন যদি বলি উৎস। তাহলে মেইন উৎসর কম্পাঙ্ক এটা যদি একটা ফিক্স এটা চলতে থাকে, তাহলে এটা আমি এখন পানি মাধ্যমে রাখি বা ধরো তারপর ধরো আমি অন্য একটা মাধ্যম রাখলাম, সেইখানেও কিন্তু ওই হাতের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, ওই হাত সরানোর কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, ওর মানে ওটা কিন্তু একদম ফিক্স মান। সেম ভাবে এই যে আলোগুলো তৈরি হচ্ছে কই থেকে, আলোগুলো তৈরি হচ্ছে সূর্য থেকে। তাহলে সূর্য প্রতিনিয়ত মানে এই আমাদের যে আর কি আলোগুলো তৈরি করতেছে, সেই আলোগুলো কিন্তু একটা কনস্ট্যান্ট বেগে হাতে কিন্তু এই মানে এরকম করে ঘোরাতে কিন্তু যে কনস্ট্যান্ট বেগে কিন্তু একটা যদি বলি কম্পন তৈরি করতেছে। তাহলে সেই কম্পন কিন্তু পানির মাধ্যমে যাক বা আমি হলো গ্লাস মাধ্যমে দিই, যে মাধ্যমে দিই, সেখানে কিন্তু ওই সূর্যের স্পিডটা বা সূর্যের কম্পনটা কিন্তু চেঞ্জ হবে না। তার মানে মাধ্যম চেঞ্জ হলে আলোর কম্পাঙ্কের কোনো চেঞ্জ হয় না, মাধ্যম চেঞ্জ হলে আলোর কম্পাঙ্কে কোনো চেঞ্জ হয় না, কিন্তু তরঙ্গদৈর্ঘ্যে চেঞ্জ হয়। তরঙ্গদৈর্ঘ্যে কেন চেঞ্জ হয়? কারণ তুমি একদম চিন্তা করো, তুমি এইখানে যেই স্পিডে বা যে রকম একটা ধরো এই যে এই পুরো টার্মটাকে কিন্তু বলা হয় একটা তরঙ্গদৈর্ঘ্য, এই পুরো টার্মটাকে বলা হয় একটা তরঙ্গদৈর্ঘ্য। তুমি বায়ু মাধ্যমে বা ধর নর্মাল মাধ্যমে বাতাস মাধ্যমে তুমি যেভাবে একটা তরঙ্গ দৈর্ঘ্য এই আর কি দৈর্ঘ্যটা ক্রিয়েট করতে পারবা, পানি মাধ্যমে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য ক্রিয়েট হবে, কিন্তু পানি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যটা একটু বেড়ে যাবে, একটু বেড়ে যাবে। অর্থাৎ আগে যেখানে 2 মিটারে একটা করে তরঙ্গ দৈর্ঘ্য ছিল, এখন সেখানে তরঙ্গ দৈর্ঘ্যটা 4 মিটারে বা 3 মিটার হবে, কারণ কি পানি সেখানে প্রতিনিয়ত একটা বাধা দিচ্ছে। কিন্তু তোমার হাতটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, তোমার হাতটা কিন্তু ওই যে হাতের অন্য একটা মাধ্যম শুরুর মাধ্যমে সেখানে ছিল। তাহলে এইখানে যে পরিমাণ কম্পাঙ্ক, এইখানেও কিন্তু ঠিক একই পরিমাণ কম্পাঙ্ক থাকবে। তো আমি এটা এমনি রাফলি বললাম যে কম্পাঙ্কটা কেন চেঞ্জ হয় না, মানে আমাদের মেইন কথাটা হলো মাধ্যম পরিবর্তন হইলে মাধ্যম পরিবর্তন হইলে মাধ্যম পরিবর্তন হইলে মাধ্যম পরিবর্তন হলে এফ কম্পাঙ্ক পরিবর্তন হয় না, কম্পাঙ্ক পরিবর্তন হয় না। এখন যদি তোমাদের আমি একটু ধরো একটু আর কি যদি বলি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু এর পুরো একটা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা আছে। দেখবা আমরা এই চ্যাপ্টারের শুরুর দিকে ফার্মাটের নীতি পড়ছি, ওই আর কি ফার্মাটের নীতির মাধ্যমে কিন্তু আমরা আলোর যদি বলি প্রতিফলন কোণ এবং আপতন কোণ কিন্তু সমান প্রুফ করছিলাম ম্যাথমেটিক্যালি। সেমভাবে তরঙ্গ চ্যাপ্টারও এটার প্রমাণ আছে। তোমার যদি তাও বিশ্বাস করতে সমস্যা হয়, আপাতত মনে রাখো, আমাকে একটু বিশ্বাস করো যে ভাই এটা হয়। এটা ধরো আমাদের যদি মাধ্যম যদি আমি পরিবর্তন যদি করি, তাও আমাদের কম্পাঙ্ক চেঞ্জ হবে না, পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। তাহলে দেখো যদি আমাদের কম্পাঙ্ক যদি চেঞ্জ না হয়, তাহলে এই সূত্রগুলো আমি এখানে একটু লিখে রাখি, যে মিউ বি ডিভাইডেড বাই মিউ এ সমান সমান হলো এফ ল্যামডা এ, এখানে কত যাবে এফ ল্যামডা বি, এফ আর এফ কাটাকাটি, এখান থেকে দেখো আমাদের মিউ বি ডিভাইডেড বাই মিউ এর সাথে আরেকটা সম্পর্ক আসলো, যেটা হলো আমাদের ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা বি। তার মানে ল্যামডা এ ডিভাইড বাই ল্যামডা বির কিন্তু আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম, বা মিউর সাথে কিন্তু ল্যামডার আরেকটা সূত্র আমি পেয়ে গেছি। তাহলে দেখো আগের পেজে আমি যদি একটু আপডেট করি এই জিনিসটাকে, ধর একটু যদি আপডেট করা হয়, একটু ওয়েট করো, এই জিনিসটাকে ধর আমি যদি একটু আপডেট করি, আচ্ছা এটা ধর আপডেট করার কোনো দরকার নেই, আমি আরেকবার লিখতেছি, যে যে দেখো আমরা এইখানে যে ফর্মুলাটা পাইলাম, যে আমাদের ফার্স্ট ফর্মুলাটা ছিল যে এ মিউ বি মানে কি যার সাপেক্ষ, তার মানে হলো আমাদের একটু ছোট করে লিখি আরো, যার সাপেক্ষ মানে কি মিউ এ ডিভাইডেড বাই মিউ বি। এ যেহেতু আগে আছে, তার মানে এখানে যাবে হলো আমাদের
সাইন আই ডিভাইডেড বাই আমাদের হলো সাইন আর। তারপর মিউ এর সাথে আলোর বেগের সম্পর্কে ব্যস্ত অনুপাতিক, এই জন্য এখানে সিবি, আর এখানে হলো মিউ এর সাথে এখানে হলো আমাদের সিএ। এবং দেখো এই যে আলোর বেগের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কে, আলোর বেগের সাথে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা সমানুপাতিক, তো সেইখানে আলোর বেগের সাথে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা বি। শেষ আমাদের এই চ্যাপ্টারের যদি বলি এই যে প্রতিসরণের প্রথম পার্টের যে ফর্মুলাগুলো ছিল সেই ফর্মুলা ডেরিভেশন সবগুলো সে। এখন আমরা ডিরেক্ট ম্যাথে যাব। বলো আমি কি বুঝতে পারছি সবকিছু? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, সবকিছু কি মাথার ওপর দিয়ে গেছে নাকি সবকিছু মাথার ভেতরেই গেছে? বুঝছি ভাইয়া। ওকে, হ্যাঁ, সহজ জিনিসপাতি কিন্তু মানে আমি কিন্তু অত ধরো কঠিন করে পড়ে না, আমি যতটা সহজে পড়ানো যায় ততটা সহজে পড়াই। কিন্তু ধরো তোমরা একটু যদি কথার স্কোপটা একটু যদি হারাই ফেলো তখন কিন্তু আসলে কঠিন লাগবে। তো এই জন্য কমপ্লিট একটু একটু আর কি 100% মনোযোগ দাও। আর ক্লাস করার সময় ধরো ফোনে গিয়ে মেসেজ দিল কোনো নোটিফিকেশন, সেইগুলো আসলেও সেগুলো একটু বন্ধ করে একটু একটু আর কি ই করে ক্লাস করো। ধরো এই যে মানে অনলাইন ক্লাসগুলো আমরা যখন মানে ওই আর কি করোনার সময় করতাম, এক পাশে ক্লাস চলে, এক পাশে ইউটিউব চলে, এক পাশে ক্লাস চলে, এক পাশে ফেসবুক চলে। তো সেটা আগে করছো, সেটা স্কুলে ছিল বলে করা গেছে, কিন্তু এখন জানি করো না, কারণ এখন স্কুলের ধরো ওই ক্লাসগুলো তুমি পরবর্তীতে আবারও ব্যাকআপ পাইছো, কিন্তু আজকে যেটা পড়তেছো এটা কিন্তু কালকে তোমাকে কেউ পড়াবে না। কেউ পড়াবে না মানে কেউ পড়াবে না। ওকে, তাহলে দেখো আমরা এখন ম্যাথে যাই। এখন তুমি যদি মানে তোমার ওই আর কি তুমি যদি এখন ছাড় নিয়ে পড়তে চাও তাহলে এখন তুমি আর কি পড়তে পারো, কিন্তু ওটা তোমার লজ্জাবে, ওটা তোমার সময়টা কিন্তু ওই পরিমাণ নাই। আচ্ছা দেখো কি বলছে, তোমাদের ম্যাথ তোলা লাগবে না, তোমরা খালি ম্যাথের 1 নাম্বার দিবা, দেওয়ার পর ম্যাথের সলিউশন আমার সাথে লিখবা। আর এই সলিউশন বোঝার ফাঁকে যদি ম্যাথ তুলতে পারো তাহলে তো তোমাদের জন্য ভালো। ধরো আমি এখানে প্রত্যেকটা ম্যাথের নাম্বার দিছি, এটা 1 2 3 4, এই 4টা ম্যাথ আমরা করব। তারপরেও কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আজকে আমরা সলিউশন করে এবং দেখি নতুন একটা কনসেপ্ট পড়বো আমরা, সংকট কোণ এবং হলো প্রতিসরাঙ্ক, সরি ওই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো সেইগুলো পড়ার পর আমরা ক্লাসটা শেষ করবো। ওকে, তো দেখো আমাদের 1 নাম্বার ম্যাথ খুবই সহজ ম্যাথ। কি বলছে, আলোকরশ্মি 1.62 প্রতিসরাঙ্কের কোন মাধ্যম হতে কত কোণে আপতিত হলে প্রতিফলিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মি পরস্পরের লম্ব হবে। দেখো খুবই সহজ কোশ্চেন। এটা ধরো আমাদের বিভেদ তলে তোমরা এই ম্যাথগুলো যখনই করবা, চিত্র কিন্তু চিত্র ছাড়া যদি ম্যাথ করো ভাই তাহলে কিন্তু একটা ম্যাথও পারবে না। আর আমি যদি যখন পরীক্ষা নিব তখন যদি কোনো খাতায় যদি চিত্র যদি না পাই এই চ্যাপ্টারে, তাহলে কিন্তু দেখো কি অবস্থা করি। দেখো এই যে আমাদের এটা ধরো আলোকরশ্মি, আলোকরশ্মি এইখানে যখন ছিল, ধরো এটা আমাদের এ মাধ্যম, কোন মাধ্যম বলে দেওয়া নাই, আমি বলে দিলাম এটা আমাদের এ মাধ্যম। তো এ মাধ্যমে আমাদের যে মিউ এ, তার মানটা কোশ্চেনে বলে দেওয়া আছে হলো 1.62। প্রশ্ন পড়বো আর ডাটাগুলো লিখবো প্লাস চিত্রটা আঁকবো। তাহলে দেখো আমাদের আলোকরশ্মি আমাদের এই 1.62 কোন মাধ্যম, তাহলে আমি সেই কোন মাধ্যমটাকে এ মাধ্যম ধরে নিলাম। কত কোণে আপতিত হলে তাহলে সবার আগে ওই যে রশ্মিটাকে আপতন করি, মানে আপতিত কোণটা একটু আঁকি, আপতিত রশ্মিটা একটু আঁকি। ধরো এই জিনিসটা আমাদের হলো, এটা হলো আমাদের আপতন কোণ। তাহলে আপতন কোণ ধরো আমাদের এই অ্যাঙ্গেলেই এই যে সরলরেখা বরাবর তার চলে যাওয়ার কথা ছিল, এই সরলরেখা বরাবর তার যাওয়ার কথা ছিল, কিন্তু সে কিন্তু সরলরেখা বরাবর যাবে না। না গিয়ে কি মানে এই আর কি মানে এইখানে কাহিনী কি হয়েছে, যে আপতিত হলে প্রতিফলিত রশ্মি ও প্রতিসরিত যে রশ্মি পরস্পরের লম্ব হবে। এখন দেখো আমরা পড়তেছি প্রতিসরণের মধ্যে প্রতিফলন কথাটা কোত্থেকে আসলো, তো এটা একটু তোমরা পাশে একটু সাইড নোটে একটু লিখতে পারো। ধরো আমি এইখানে লিখি। আচ্ছা এটা ধরো আমি একটু পরে আনা থাক, পরে পেজে না, ধরো এইখানে আমি লিখে দিচ্ছি। ধরো আচ্ছা শোনো, এটা আর কি এটা মানে এই জিনিসটা খালি একটু তোমরা খালি একটু সাইড নোটে লেখো। দেখো কথাটা হলো, কোনো তলই 100% আলোকে প্রতিসরণ করতে পারে না। কোনো তলই আলোকে মানে যদি বলি 100% প্রতিসরণ করতে পারে না, সেখানে কিছু না কিছু পরিমাণ আলো প্রতিফলিত হয়। ধরো তোমার কাছে যদি আমাদের ওই ঘড়ির যে লাইট দেখবা, ঘড়ি যেটা আছে আমাদের, সেই ধরো ওই যে আমাদের দেওয়াল ঘড়ি, তুমি দেওয়াল ঘড়িতে আজকে একটা টর্চ সেট মারো, দেখবা দেওয়াল ঘড়ির মধ্যেও কিছু আলো যাচ্ছে এবং কিছু আলো কিন্তু দেওয়াল ঘড়িতে বাধা পেয়ে কিন্তু প্রতিফলিত হচ্ছে। তার মানে এবং ধরো তুমি যদি একদম 100% ধরো তোমাদের ওই যে এটা বোধহয় শোকেস বলে, শোকেস বা ধরো আমাদের যে শোকেস বা ধরো এটা কি জানি বলে, হ্যাঁ শোকেসই বলা যায়।
ধরো ওই আর কি শোকেজে ধরো যে আমাদের কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু ট্রান্সপারেন্ট। তাহলে সেই কাজেও তুমি যদি একটা টর্চ লাইট মারো দেখবা ম্যাক্সিমাম আলোই প্রতিফলিত হবে, সরি ম্যাক্সিমাম আলোই প্রতিফলিত হবে। অর্থাৎ যদি অর্থাৎ যদি এটা যদি আমাদের একটা যদি ধর একটা যদি আমাদের আলোর যদি একটা পাথ হয়, তাহলে ধরো ম্যাক্সিমাম আলোই ভেতরে চলে যাবে, কিন্তু কিছু পরিমাণ আলো একটু হলেও প্রতিফলন হয়। বিশেষ না হলে একটু দেখতে পারো, তোমার এই জিনিসটা তোমরা একটু চেক করতে পারো। তার মানে প্রত্যেকটা প্রত্যেকটা প্রতিসরণে একটা করে প্রতিফলন আছে, বা প্রত্যেকটা প্রতিফলনে একটা করে প্রতিসরণ আছে, জিনিসটা একটার ভাইস ভার্সা। ওকে, তাহলে দেখো এই আলোটা আমাদের যখন যদি বলি একটা তলে বিভব তলে পড়তেছে, তাহলে বিভব তলে পড়লে তার কিছু পরিমাণ আলো, ধরো কিছু পরিমাণ আলোকে আমি এই অ্যাঙ্গেলে রিপ্রেজেন্ট করলাম, কিছু পরিমাণ আলো সে আমাদের প্রতিফলন হচ্ছে, কিছু পরিমাণ আলো প্রতিফলন হচ্ছে। আর এই যে কিছু পরিমাণ আলো, যে আলোটা ধরো আমি এখন আঁকি নাই, সে আলোটা আমাদের ধরো প্রতিসরণ হবে। তাহলে এখন কোশ্চেনে কি বলছে যে কত গুণে আপতিত হলে প্রতিফলিত রশ্মি ও প্রতিসরিত রশ্মি পরস্পর লম্ব হবে। তাহলে ধরো আমি একটা কাজ করলাম, আমি সবার আগে এখানে ওই আমাদের বলা যায় কি যে ধরো আমি যদি প্রতিসরিত রশ্মিটা ধরো একটু আঁকলাম, ধরো এটা আমাদের প্রতিসরিত রশ্মি, ধরো এই জিনিসটা আমাদের প্রতিসরিত রশ্মি। তাহলে দেখো এখন কোশ্চেনে কি বলে দিছে, কত কোণে আপতিত হলে, কত কোণে কে আপতিত হলে, এই যে এই অ্যাঙ্গেলটা কত কোণে আপতিত হলে, আপতিত রশ্মিটা কত কোণে আপতিত হলে প্রতিফলিত রশ্মি ও প্রতিসরিত রশ্মি পরস্পরের লম্ব। তার মানে কি এই যে আমাদের প্রতিফলিত রশ্মি এবং এই যে প্রতিসরিত রশ্মি, তাদের কোণটা হলো আমাদের 90 ডিগ্রি। বলো আমরা কি এতটুকু বুঝছি? চিত্রটা কি বুঝতে পারছি? চিত্র বুঝতে তোমার ম্যাথ ডান বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের এখন বের করা লাগবে যে এই আয়ের মানটা কত। এই যে আয়ের, তার আগে একটু দাঁড়াতো, কোনো ডাটা কি আমরা এখানে মিস্টেক করছি? আলোক রশ্মি এত অঙ্কে কোনো মাধ্যম হতে আম, কতক্ষণ আপতিত হলে, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, আমার মনে হচ্ছে একটা ডাটা কোনো মাধ্যম কথাটা কি ছিল কোশ্চেনে, কোনো মাধ্যমে কত কোণে আপতিত হলে, মাধ্যম, এই তো মাধ্যম হতে না, এই জন্যই তো কোশ্চেনটা ভুল মনে হয়। এখানে মাধ্যম হতে হবে না, কোনো মাধ্যমে, মানে এই জন্যই কোশ্চেনটা মনে হচ্ছিল ভুল। দেখো, আলোক রশ্মি 1.62 প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে, একটু রিক্যাপ করে আসি, আমার একটু ভুল হয়েছে। দেখো ভুলটা কি, আলোক রশ্মি 1.62 প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে, তার মানে কি যে মাধ্যমে আপতিত হচ্ছে সেই মাধ্যমটা কিন্তু আমাদের এটা না, মাধ্যম কিন্তু আমাদের এটা। আলোক রশ্মি 1.62 প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে, তার মানে এই এই মাধ্যমে যদি বলে আমাদের আপতিত হচ্ছে, তাহলে এই মাধ্যমে যদি আমাদের আপতিত হয়, তাহলে এই মাধ্যমে প্রতিসরাঙ্কটাই কিন্তু 1.62। আর কোন মাধ্যম থেকে আসতেছে সেই মাধ্যমের কিন্তু কোনো ডাটা দেওয়া নাই, মানে সেই মাধ্যমটাই হলো আমাদের বাতাস মাধ্যম। মানে যখন কোনো মাধ্যমের কথা বলে দেওয়া থাকবে না, সেই মাধ্যমটাকে আমরা বাতাস মাধ্যম ধরে নেব। বাতাস মাধ্যম ধরে আমি সেখানে ধরে নিলাম যেটা আমাদের মিউটা হলো আমাদের 1। ওকে, তো এটা একটু কারেকশন, আমি কোশ্চেন আসলে ভুল টাইপ করছিলাম, সেখানে একটু ভুল হয়েছে। তাহলে দেখো আলোটা কোনো মাধ্যমে, মানে আমাদের এত প্রতিসরাঙ্কের কোন মাধ্যমে আপতিত হচ্ছে, কোন মাধ্যম থেকে? বাতাস মাধ্যমে। তাহলে এই মাধ্যমে আপতিত হলে কোন এই আমাদের কত কোণে আপতিত হওয়া লাগবে, মানে আমাদের এই আই কোণের মানটা লাগবে। তাহলে দেখো আই কোণের মানটা বের করার জন্য আমি সবার আগে একটু কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করে নিই। দেখো এটা যদি আমাদের আপতন কোণ হয়, এই পিঙ্ক কালার যদি আমাদের প্রতিফলিত কোণ হয়, তাহলে এই কোণ আর এই কোণটা কিন্তু সমান। তাহলে এই কোণটা যদি আমাদের সমান হয়, তাহলে এই পুরো কোণটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে তোমরা আমাকে বলো তো এই যে এই কোণটা কত? এই কোণটা যদি আই হয়, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত? পারবো কি পারবো না? 180 মাইনাস ন- I প্লাস 90। হ্যাঁ, তাহলে দেখো 180 থেকে 90 বাদ যাবে, তারপর বাদ যাবে আমাদের আই, তার মানে এই জিনিসটা হলো আমাদের 90 মাইনাস আই। ওকে, তার মানে এই কোণটা হলো 90 মাইনাস। এখন যদি তুমি এটা যদি একবারে চিত্রতে লেখো, তাহলে তোমার বাংলা কথায় লিখতে হবে না, কিন্তু তুমি যদি ওই চিত্র না এঁকে যদি ব্যাখ্যা করো, তাহলে এখানে লেখা লাগবে আর ইকুয়াল টু এই যে 180 মাইনাস 90 মাইনাস আই। তাহলে সেখান থেকে কিন্তু আসবে আর ইকুয়াল টু 90 মাইনাস আই। তার মানে এই কোণটা হলো আমাদের প্রতিসরিত রশ্মি, এই কোণটা হলো আমাদের প্রতিসরিত রশ্মি। তাহলে এখন আমাদের ম্যাথ শেষ। তাহলে দেখো আমরা এখন যদি ওই মিউ এর সূত্রটা লিখি, তাহলে মিউ বি ইন্টু সাইন আই। তাহলে দেখো
ওই কার উপরে কার নিচে সেইভাবে করে যদি যদি আর কি না লেখো, তাহলে দেখো মিউ বি ইন্টু আমাদের সাইন আই সমান সমান কত, মিউ এ ইন্টু সাইন আর, এটা হলো সমান সমান, ওকে, মিউ এ ইন্টু সাইন আর। তাহলে এখন এখানে তোমার মান লাগবে, দেখো তুমি এই 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 মানে এইখানে আর এর মানটা জানো, তাহলে আর মানটা এখানে বসাও। তাহলে মিউ বি ইন্টু সাইন আই সমান সমান মিউ এ, আর এর মানটা হলো 90 মাইনাস আই, তাহলে 90 মাইনাস আই, তাহলে এখান থেকে কত আসতেছে আমাদের হলো মিউ বি এই আমাদের সাইন আই সমান সমান হলো আমাদের মিউ এ কজ আই, 90 থেকে বাদ গেলে কজ আই, কজ আইটা যদি বাম পাশে পার করো তাহলে সে কিন্তু সেটা হয়ে যায় কি আমাদের ট্যান আই, তাহলে এটা আমাদের ট্যান আই সমান সমান হলো মিউ এ ডিভাইডেড বাই মিউ বি। তাহলে এখান থেকে আই বের করা লাগবে, মানে এইখানে কিন্তু আমার আই এর মানটা চাইছে যে কোন মাধ্যমে কত কোণে আপতিত হলো, মানে এই যে আই কোণের মানটাই চাইছে, তাহলে আই ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ এ বাই মিউ বি। তাহলে দেখো মিউ এর মানটা কত, মিউ এর মান আমরা এইখানে পাইছি 1.62, এই তো 1.62, মিউ বির মানটা হলো 1, ক্যালকুলেট করে যা আসবে সেটাই। বলো আমি কি বুঝতে পারছি? সহজ না? হ্যাঁ ভাইয়া, বুঝছি। আচ্ছা, তাহলে পরের ম্যাথে গেলাম। দেখো আলোক রশ্মি পানি মাধ্যম হতে শূন্য মাধ্যমে নির্গত হওয়ার সময়, পানি মাধ্যম হতে শূন্য মাধ্যমে নির্গত হওয়ার সময় 30 ডিগ্রি কৌণিক বিচ্যুতি হয়, পানির প্রতিসরাঙ্ক 4/3 হলে আপতন কোণ কত? দেখো কোশ্চেন আমি যদি বলি কোশ্চেন পড়বো চিত্র আঁকবো, তাহলে দেখো এটা ধরো আমাদের মাধ্যম ছিল, এটা ধরো আমাদের ধরো আমি যদি ধরে নিই এটা ধরো আমাদের হলো পানি মাধ্যম হতে শূন্য মাধ্যম, তার মানে এটা ধরো আমাদের শূন্য মাধ্যম, আর এটাকে ধরো আমি ধরে নিলাম এটা ধরো আমাদের পানি মাধ্যম। তাহলে পানির মাধ্যম কিন্তু আমাদের বেশি ঘন, তাহলে আলো যখন আমাদের বের হবে, আলোটা ধরো এই পথে ধরো আমাদের বের হচ্ছে, আলোটা যদি আমাদের এই পথে যদি বের হয়, এখানে একটু কালারটা চেঞ্জ করে দিই, ধরো আলোটা যদি আমাদের এই পথে যদি বের হয়, তাহলে আলোটার এই সোজাসুজি যাওয়ার কথা ছিল, কিন্তু আলো কিন্তু সোজাসুজি যাবে না। আচ্ছা তোমাদের কাছে আমার এখন কোশ্চেন, দেখি বলো তো আলো এখন আমি এই ডান দিকে আঁকবো নাকি বাম দিকে আঁকবো, মানে প্রদর্শিত রশ্মিটা? ডান দিকে। ডান দিকে? ডান দিকে কেন? কারণ ঘন মাধ্যম থেকে হালকা হ্যাঁ মাধ্যমে হ্যাঁ, যাচ্ছে। ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে অবিলম্বের বিপরীতে যদি বলি প্রতিসরিত হয়, তাহলে ধরো এটা আমাদের চিত্রটা কিন্তু ঠিক মতো আঁকতে হবে, তুমি যদি চিত্র ভুল করো তাহলে কিন্তু পুরো ম্যাথ ভুল, ওকে? তাহলে ধরো এটা আমাদের সেই প্রতিসরিত রশ্মি, এই মানে এই কোণটা হলো সেই আমাদের প্রতিসরিত রশ্মি। কোশ্চেনে কি বলছে যে পানি মাধ্যম মানে পানি মাধ্যম হতে শূন্য মাধ্যমে নির্গত হওয়ার সময় 30 ডিগ্রি কৌণিক বিচ্যুতি হয়। 30 ডিগ্রি কৌণিক বিচ্যুতি মানে কি, 30 ডিগ্রি কৌণিক বিচ্যুতি, 30 ডিগ্রি বিচ্যুতি ঘটে, তার মানে এই যে এই কোণটা হলো 30 ডিগ্রি। শেষ, ম্যাথ শেষ। এই যে কোণটা হলো 30 ডিগ্রি, এবং দেখো পানি প্রতিসরাঙ্ক বলে দিছে 4/3, তার মানে মিউ ডাব্লু সেটা বলে দিছে 4/3, এবং শূন্য মাধ্যমে ঘনত্ব যেটা সেটা কিন্তু আমরা জানি সেটা হলো মিউ এ সমান সমান হলো 1। তাহলে আমরা এখন ওই, এবং ধরো আমাদের কি চাইছে, আপতন কোণ চাইছে, তাহলে আপতন কোণ কোনটা? আচ্ছা থেকে বলো তো আপতন কোণ এটা দেওয়া কি ঠিক আছে না? আমাদের কি আই নাম্বারটাই বা এই আই কোণটাই বের করতে বলেনি? হ্যালো, হ্যালো, বলো দেখি এই আমাদের আই কোণটাই বের করতে বলছে না? হ্যাঁ। হ্যাঁ না ভুল? এই আপতন কোণ কোনটা? আপতন কোণ হলো অবিলম্বের সাথে যে এ কোণ, পাশে। অবিলম্বের সাথে যে কোণ। হ্যাঁ, এই ভুলটা আমি করতাম, তো এই ভুল জানি কেউ করো না। আপতন কোণ, প্রতিসরণ কোণ, এই যে আই এবং আর, এই প্রত্যেকটা হলো সর্বদা অবিলম্বের সাথে। তাহলে আমাদের এই আই ইকুয়াল টু হোয়াট, এই কোণটা বের করতে বলছে। তাহলে এখন খুবই সিম্পল। আচ্ছা ক্লাস কতক্ষণ আছে? ক্লাস বোধহয় কেটে যাবে নাকি? 12 আচ্ছা, মিনিট 12 আছে। মিনিট আছে, 12 12। মিনিট আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 12 মিনিট আছে, ভালোই সময় ওরা আছে। কেউ নাই ভাইয়া। এটাই তো দেখলাম, তাই দেখতেছি কেউ নাই কেন। আচ্ছা হোক, তোমরা করো, আমি ক্লাসটা রেকর্ড দিবনি। দেখো ওদের ওই কলেজে বোধহয় পরীক্ষা, সবার কলেজে পরীক্ষার জন্য রেগুলার ক্লাসগুলো করতে, এটা আসলে ঠিক হচ্ছে না, এটা ঠিক না। দেখো তাহলে দেখো এটা ধরো আমাদের হলো মিউ ডাব্লু, তাহলে এখন আমরা এই আপতন কোণ আয়ের মানটা যদি বের করতে চাই তাহলে খুবই সিম্পল, ওই ফর্মুলা লেখো যে মিউ ডাব্লু ইন্টু কত আমাদের সাইন আই, মিউ ডাব্লু ইন্টু সাইন আই, আর হলো মিউ এ ইন্টু হলো আমাদের সাইন, ধরো এই যে কোণ, এই কোণটাকে ধরো আমি ধরে নিলাম হলো আর। এখন কোশ্চেনে তোমার কিন্তু আই বের করা লাগবে,
তোমার কাছে যদি দেখো মিউ এর মান জানো, মিউ ডাব্লুর মান জানো, কিন্তু সাইন এই যে আর কোণের মানটা কিন্তু জানো না। কিন্তু দেখো আর কোণের মানটা বের করা খুবই সিম্পল। এটা দেখো আমরা আর কোণের মানটা সবার আগে একটু বের করে আসি। দেখো আর কোণেরটা যদি বলি একটু একটু কষ্ট লাগতে পারে, দেখো কোনো আসলে প্যারায় না। দেখো এটা যদি আই হয়, তাহলে তোমাদের কাছে আমার কোশ্চেন, দেখি এই অ্যাঙ্গেলটা কত, বিপরীত কোণ, তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের আই। এই কোণটা যদি আই হয়, তাহলে ওই যে বিপরীত কোণ ছিল না, যে ধরো এই অ্যাঙ্গেল যদি যে 30 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি। দেখো এইখানেও কিন্তু সেম কাহিনী ঘটছে। তাহলে এই সরলরেখার এই যে বিপরীত যে কোণ, তুমি যদি এই সবগুলো যদি একটু বাদ দাও, ধরো এইগুলো যদি আমি যদি এই কোণটা যদি বাদ দিই, তারপর এই দেখো আমাদের এই কোণ অপোজিট বরাবর, এই তো এই কোণটা আছে একদম সেম সিনারিও। তাহলে যদি আমরা ওই কোণটাকে যদি আই বলে দিই, এই কোণটাকে যদি আই বলে দিই, তাহলে এই কোণটা হলো 30 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা কিন্তু আর, তাহলে পুরো আর এর মানটা কিন্তু i+30, পুরো আর এর মানটা কিন্তু i+30 ডিগ্রি। ওকে, তাহলে এখন হয়েছে, তাহলে এখন এখানে মান বসাও। মিউ ডাব্লিউ মান দেওয়া আছে হলো 4/3 সাইন আই, আমরা আই বের করবো, তাহলে সাইন আই রাখলাম, আর মিউ এর মান হলো 1, আর সাইন আর এর মান, আর কোণের মান হলো i+30 ডিগ্রি। ওকে, এখন এইখান থেকে দেখো আমাদের আয়ের মানটা বের করে একটু চ্যালেঞ্জ লাগতে পারে। তো দেখো কোনো চ্যালেঞ্জ না, এটা আমি যদি একটু ক্যালকুলেট করি, দেখো এটা ধরো 4/3 যেভাবে আছে সেভাবেই থাক। ডান পাশে দেখো আমাদের একটা সূত্র পড়ে গেছে, সাইন এ প্লাস বি সূত্র পড়ে গেছে। ওকে, তো সাইন এ প্লাস বি সূত্র কি, যে সাইন এ কস বি, এটা আমাদের সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, কজ এ এই আমাদের সাইন বি। তারপর ধর আমি যদি এখানে একটু ক্যালকুলেট করি, একটু নিচে আসি, একটু নিচে এসে ক্যালকুলেট করি। আর নিচে আসলে তো আসলে এখানে সমস্যা হয়ে যাবে, আমি একটা কাজ করে দাও, আসলে স্লাইডে গুলো আসলে থাকে না। আমি ক্যালকুলেশনটা একটু উপরে তুললাম ক্যালকুলেশন করার সুবিধার্থে। তাহলে দেখো এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেট করি, এটা ধরো আমাদের আসতেছে হলো 4/3, এই যে আমাদের সাইন আই, cos 3 মান কত, √3/2 সাইন আই প্লাস 1/2, এটা আমাদের হলো কজ আই। এখন সবার আগে যে কাজটা করো, 2 দ্বারা সবাইকে গুণ করে দাও। 2 দ্বারা যদি সবাইকে গুণ করে দাও, তাহলে দেখো এইখানে আসবে হলো আমাদের 8/3, মানে 2টা চলে যাওয়ার জন্য 8/3 সাইন আই সমান সমান √3, এই যে আমাদের হলো সাইন আই প্লাস কজ আই। এখন যে কাজটা করো, সাইনগুলোকে একপাশে নিয়ে আসো। তাহলে ধরো সাইনগুলোকে একপাশে নেওয়ার থেকে সহজ কোনো পদ্ধতি আছে কি? হুম 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 দাঁড়াও দাঁড়াও, আমি একটু চিন্তা, সহজ কোনো পদ্ধতি ওইভাবে করলে আবার স্কোয়ার করা লাগবে না, স্কোয়ার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখো, যে সাইনগুলোকে একপাশে আনলে ম্যাথ ডান। ধরো আমি যদি সাইনগুলোকে যদি একপাশে নিয়ে আসি, তাহলে ধরো এই পাশে কিন্তু কমন যায়। হ্যাঁ, হয়ে গেছে দেখো। সাইন আই গুলোকে যদি একপাশে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে, 8/3 / -√3 সমান সমান কিন্তু এই পাশে আসতেছে শুধুমাত্র কজ আই। তাহলে তোমার এখন একটা কাজ করো, কজ আই কে পাশে ভাগ করে দাও, তাহলে কিন্তু এখানে হয়ে গেল আমাদের কত, ট্যান আই। তাহলে ট্যান আই সমান সমান কিন্তু 1/8/3 - এখন এখান থেকে আয়ের মানটা বের করতে পারবা। ক্যালকুলেটরে ধরো যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখো মানটা কত আসে। আমি একটু করি, যে 1/8/3 - ওকে, এই কোণটা দেখো আমাদের আসতেছে রেডিয়ান 46 পয়েন্ট এখানে আসতেছে 46.9। বলো বুঝছি 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 তো নাকি? হ্যালো? হ্যাঁ, এখন দেখো, এই জিনিসটা যদি আমাদের এমসিকিউতে আসে, তাহলে এত বড় এই ক্যালকুলেশন আসলে করার দরকার পড়ে না। এখন এই ক্যালকুলেশনটা সহজে করার জন্য তুমি যে কাজটা করতে পারো, তুমি দেখো এই যে লাইনটা আছে না, এই যে 4/3 সাইন আই, এই পুরোটা ক্যালকুলেটর তোলো। ওই যে গতদিন যেভাবে মানে যেভাবে আর কি ই করলাম, ইকুয়েশন শিখেছিলাম। ফার্স্টে ধরো যে সাইন, এখানে আই মানে ধরো সেখানে ধরে নাও এক্স, ধরো এখানে আলফা এক্স, সাইন আলফা এক্স, তার আগে কিন্তু একটা 4/3 ছিল। ওটা একটু লিখে নিই, যে ধরো 4/3 তো সাইন আলফা এক্স, তাহলে সাইন আই এখানে হলো সমান চিহ্ন, সমান চিহ্ন। তারপর দেখো আমাদের আছে কি সাইন, আরেকটা হলো সাইন আছে, সাইনের পর এই তো আমাদের আলফা এক্স প্লাস
30 ডিগ্রি। ওকে, পুরোটা এই আমাদের তোলা শেষ। তারপর আমি যে কাজটা করবো, এই শিফট সলভ এখানে ধরো এক্স এর যেকোনো একটা মান বসো। তুমি ধরো অ্যাঙ্গেলটা তো আসলে জানো না, কিন্তু তুমি জানো অ্যাঙ্গেলটা যেহেতু এটা আমাদের 90 ডিগ্রির মাঝখানে একটা অ্যাঙ্গেল থাকবে, ধরো তুমি সেখানে 2, 3 বা ধরো আমি সেখানে 20 বসালাম। তাহলে দেখো সেখান থেকে তো এই যে সলিউশনটা দেখো, এখানে যখন 20 বসাচ্ছি, 20 বসানোর পর এই দেখো তারা কিন্তু ক্যালকুলেশন করে সলিউশন করে 46.9 দিয়ে দিছে। বলো আমি কি বুঝতে পারছি? তাহলে ক্যালকুলেটর করে ভাইয়া কিন্তু ক্যালকুলেটর কিভাবে করে আরেকবার দেখেন তো। আরেকবার দেখাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো ক্যালকুলেটর কি দেখা যাচ্ছে না এখন? দেখো তুমি তো এই এই মানে এই যে লাইনটা দেখো, আমি মাউস দিয়ে যে লাইনটা দেখাচ্ছি সেই লাইনটা তুলবা, সেই পুরো লাইনটা ক্যালকুলেটর তোলা লাগবে। দেখো ক্যালকুলেটর এই ফার্স্ট আছে কি 4/3, তার মানে এই তো আমাদের ফার্স্টে হলো এখানে ব্র্যাকেট, এই তো 4/3, 4/3, তারপর কি সাইন, সাইন লেখো। সাইনের পর যেহেতু আমরা আই বের করবো, আই একটা ভ্যারিয়েবল, তাহলে ভ্যারিয়েবলকে আমি ধরে নিলাম ওই আইটা যেহেতু ক্যালকুলেটর নাই সেখানে লিখলাম হলো এক্স লিখলাম। তাহলে 4/3 সাইন এক্স, 4/3 সাইন এক্স আমার এতটুকু তোলা হয়েছে, বাম পক্ষ তোলা শেষ। তারপর কি এই একটা সমান চিহ্ন আছে, তাহলে সমান চিহ্নের জন্য যে কাজটা করো, এটা আলফা, তারপর এই যে সমান চিহ্ন, এই আলফা সমান চিহ্ন। ওকে, তোমরা আসলে দেখতে পাচ্ছ কিনা ক্যালকুলেটরটা একটু ছোট, এটা আর কি আর বড় করা যায় না, না বড় করা যায়, মানে ওই আর কি বড় মানে যদি বলি বড় করলে আর কি মনে হয় না দেখতে পারবা। তাহলে দেখো 4/3 সাইন এক্স, তারপর কি যাবে, তো 1 আছে, তো 1 তো লেখার দরকার নাই, সাইন আই প্লাস 30 ডিগ্রি। তাহলে এখানে যে কাজটা করো, সাইন আই এর বদলে সেখানে একটা লেখো এক্স, আলফা এক্স প্লাস এই যে 30 ডিগ্রি। ওকে, তাহলে দেখো আমাদের তারপর হলো ব্র্যাকেট ক্লোজ। ব্র্যাকেট ক্লোজ করার পর দেখো আমি পুরো সমীকরণটা তুলছি। তোলার পর এই সমীকরণটাকে যেহেতু আমি সলভ করব, তাহলে তো শিফট এই তো সলভ, সলভ মানে এই তো ক্যালক, শিফট যে সলভ। তারপর সেখানে তুমি এমনি একটা মান বসাও, 2, 3, 4, 5, তুমি তোমার মধ্যে যা মন চায় এমনি একটা মান বসাও, কিন্তু ভ্যালিড একটা মান বসাও। ধরো তুমি 5,000 মানে 5,000, 30,000 যদি বসাও, তাহলে ধরো ক্যালকুলেটর সলিউশন করতে অনেকক্ষণ সময় লাগবে। ধরো তুমি সেখানে 50 বসাইলা, বা ধরো তুমি সেখানে 20 বসাইলা, 20 যেই বসাবা, বসানোর পর দেখো এই তো আমাদের এক্স এর মানটা এক্স ইকুয়াল টু আমাদের 46.993 চলে আসছে। বুঝছি? জি ভাইয়া বুঝছি। ওকে, আচ্ছা দেখো আর 2টা ম্যাথ ভাইয়া আছে। আর 3 মিনিট আছে। হ্যাঁ দেখি এই আর কি 3 মিনিটের মধ্যেই আমি এই ম্যাথটা দেখি দেখি কত দূর কি করা যায়। দেখো কাচের প্রতিসরাঙ্ক 1.5, পানি প্রতিসরাঙ্ক 4.3, আলোক রশ্মি কাচ হতে পানির মাধ্যমে গমনকালে 30 ডিগ্রি কোণে আপতিত হলে কৌণিক বিচ্যুতি কত। দেখো কোশ্চেন একদম ওই আগেরটার মতনই, তাও ধরো একটু করে দিই। ধরো আমাদের কাচের প্রতিসরাঙ্ক, তো ধরো আমি সবার আগে এখানে দুইটা মাধ্যম আঁকি। ধরো এটা একটা মাধ্যম, আর এটা ধরো আমাদের সেই মাধ্যমের বিভব তলে অঙ্কিত অবিলম্ব। ওকে, তাহলে কি বলছে যে কাচের প্রতিসরাঙ্ক, তাহলে আলোক রশ্মি কাচ হতে, তাহলে আমি ধরে নিলাম এটা ধরো আমাদের কাচ মাধ্যম, এটা ধরো আমাদের কাচ মাধ্যম, আর এটা ধরো আমাদের পানি মাধ্যম। ওকে, এটা ধরো আমাদের পানি মাধ্যম। তাহলে বলে দিচ্ছে কি কাচের প্রতিসরাঙ্ক মানে কি মিউ গ্লাস বলে দিছে 1.5, আর মিউ যে আমাদের ডাব্লু সেটা ধরো আমাদের হলো 4/3। তাহলে কি মানে কি বলছে, যে আলোক রশ্মি কাচ হতে পানি মাধ্যমে গমনকালে 30 ডিগ্রি কোণে আপতিত হলে, তার মানে আলোক রশ্মি পানি কাচ হতে পানি মাধ্যমে, তার মানে কাচ হতে পানি মাধ্যমে সে যখন আপতিত হবে, সে আপতন হচ্ছে হলো 30 ডিগ্রি কোণে, যে আপতিত হচ্ছে 30 ডিগ্রি, তার মানে কি এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি নাকি? না, এই অ্যাঙ্গেলটা কিন্তু 30 ডিগ্রি না। না। 30 ডিগ্রি হলো আমাদের অবিলম্বের সাথে যে কোণ, এই কোণটা কিন্তু আমাদের 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণে আপতিত হলে বলেছে কৌণিক বিচ্যুতি কত। কৌণিক বিচ্যুতি বলতে ধরো এটা যেটা আমাদের দেখো, এটা হলো আমাদের বেশি ঘন, এটা হলো কম ঘন, কারণ কি এই মানটা হলো 1.33, তাহলে 1.55টাই যেহেতু আমাদের বড় মান, তার মানে কি আলো কিন্তু আমাদের অবিলম্ব থেকে বিপরীত দিকে, এই যে একটু বাঁকা পথে, মানে অবিলম্ব থেকে বিপরীত দিকে বেঁকে যাবে। তাহলে তার যাওয়ার কথা ছিল কোন দিকে, তার যাওয়ার কথা ছিল এই সরল রেখা বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু সে কিন্তু না, যে একটু একটু বিচ্যুতি করছে। এবং সেটা কেন আমরা ডান দিকে দিলাম, এই ডান দিকে দেওয়ার কারণ হলো পানি মাধ্যমটা কিন্তু হালকা মাধ্যম, এই মাধ্যমটা কিন্তু ঘন মাধ্যম। তাহলে ঘন থেকে হালকার দিকে গেলে কিন্তু তখন আলোটা অবিলম্বে বিপরীতে যদি বলি আমাদের চলে যায়। ওকে, যদি বলি প্রতিসরিত হয়। তাহলে তোমার কাছে বলে দিয়েছে কৌণিক বিচ্যুতি কথা, আগের একটা মধ্যে দেখো কৌণিক বিচ্যুতি নামে একটা টার্ম ছিল। তো কৌণিক বিচ্যুতি কোনটা, এই কোণটা হলো কৌণিক বিচ্যুতি, মানে কতটুকু সে আজকে সরে যাচ্ছে, মানে তোমার এখন এই কোণটা বের করা লাগবে। ওকে, তো এই কোণটা বের করার আগে আমি নতুন লিঙ্ক দিই, ক্লাস হুট করে কেটে যাবে, আমি ধরো কথা বলবো তোমরা শুনতে পারবে না, আমি ক্লাসটা কেটে আমি নিউ লিঙ্ক দিচ্ছি।
আচ্ছা তাহলে দেখো আমি ক্লাস শেষ করব তার আগে এই ম্যাথটা একটু করে যাই। দেখো তো আমাদের একটু দেখো রিক্যাপ করি যে কাচের প্রতিসরাঙ্ক ছিল 1.5 আর পানির প্রতিসরাঙ্ক ছিল হলো 1.33 বা 4/3। আলোক রশ্মি এই তো কাচ থেকে কাচ মাধ্যমে হতে পানি মাধ্যমে গমনকালে, কাচ মাধ্যম হতে পানি মাধ্যমে গমনকালে 30 ডিগ্রি কোণে আপতিত হয়। তার মানে এই যে আমাদের এটা আবার কেন লিখছিলাম, এই যে 30 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে, 30 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে মানে কি এই কোণটা অবিলম্বের সাথে যে কোণ সেটা হলো 30 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে। তোমার কাছে বের করতে বলছে এই যে যে অ্যাঙ্গেলে যে ঘুরে গেল, যে অ্যাঙ্গেলে সে আর কি ঘুরে যাচ্ছে, তো এই ঘুরে যাওয়ার যে কৌণিক বিচ্যুতি অর্থাৎ এই যে থিটা, এই থিটার মানটা বের করা লাগবে। খুবই সিম্পল, গত ম্যাথটার মতনই। দেখো এটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে বিপরীত কোণের কনসেপ্ট ওয়াইজ যে আমাদের এই কোণটা কিন্তু 30 ডিগ্রি হবে। ধরো আমাদের এই তো এই যে কোণটা আছে, এই কোণটা কিন্তু 30 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি থিটা হয়, তাহলে এই যে সম্পূর্ণ যে প্রতিসরিত রশ্মির সাথে যে সম্পূর্ণ যে কোণ, সেই কোণটা কিন্তু আমাদের প্রতিসরিত কোণ, যেটা আমাদের হলো 30 প্লাস থিটা। তাহলে এখন ম্যাথ শেষ। তাহলে আমরা এখন যদি ফর্মুলা যদি লিখি, দেখো আমাদের হলো মিউ জি যে মাধ্যমের প্রতিসরাঙ্ক, তার সাথে ওই মাধ্যমের যে আমাদের যে অ্যাঙ্গেল তার সাইন অনুপাত, সেই দুটার গুণফল, সেই দুটার গুণফল সমান সমান কত, সেই দুটার গুণফল সমান সমান হলো আমাদের মিউ ডাব্লু, এখানে কত যাবে আমাদের সাইন আর। তাহলে এই তো মিউ জি এর মান 1.5, সাইন 30 এর মান 1/2। তারপর ধর এই যে মিউ জি কোশ্চেন দেওয়া আছে, মিউ ডাব্লু বের করবো। মিউ ডাব্লুর মানটা কত, মিউ ডাব্লু এই তো কোশ্চেনে দেওয়া আছে 4/3। সাইন আর বের করবো, তাহলে সাইন আর এর জন্য সাইন এই তো 30 প্লাস আর। তাহলে এই জিনিসটা এখন তোমরা একটু ক্যালকুলেটর ফটাফট সলভ করো, আমি এখানে তাও ধর একটু করে দিচ্ছি। ধরো ক্যালকুলেটরে মানে যদি আমি যদি পুরোটা সলভ করতে চাই, তাহলে এই পুরো জিনিসটা আমার ক্যালকুলেটর তুলতে হবে। হ্যাঁ 30 প্লাস থিটা হবে না? 30 প্লাস, হ্যাঁ থিটা হবে, সরি সরি থিটা হবে, ওই ভুলে গেছে প্লাস এখানে। তাহলে ধরো এই পুরো জিনিসটা যদি আমি এখন ক্যালকুলেটরে যদি তুলি, ক্যালকুলেটরে তুললে দেখো ফার্স্টে কি 1.5 ইন্টু হাফ, তারপরে কি একটা সমান চিহ্ন, এই তো আলফা সমান চিহ্ন, তারপর ধরো কি আছে 4/3, এই তো আমাদের হলো 4/3, 4/3, তারপর কত সাইন 30 প্লাস থিটা মানে কি 30 প্লাস এক্স, এটা আমাদের 30 ডিগ্রি প্লাস এই তো আলফা ইন্টু হলো এক্স। তারপর এখানে আমাদের ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ করার পর কি আমাদের এ আমরা সলভ করব। তাহলে তো শিফট সলভ, আমি ধরো কোনো মান জানি না, তাহলে এইখানে আমি ধরো ওই 50 বা 20, ধরো এই 46 পয়েন্টটা কি, এটা কিন্তু আগের ম্যাথে অ্যান্সারে সেভ করা ছিল বলে কিন্তু সেটা আসতেছে। তাহলে আমি এখানে যে কোনো একটা মান বসে দিলাম, বসানোর পর দেখে এই তো আমাদের 4.22 ডিগ্রি আসতেছে। তার মানে থিটার এই যে মান, এই থিটার মানটা হলো 4.22 ডিগ্রি, অর্থাৎ সেখানে শুধুমাত্র 4.22 ডিগ্রি, 4.22 ডিগ্রি সেখানে আমাদের বিচ্যুতি ঘটে। ওকে, বুঝতে পারছি। আচ্ছা যদি তোমাদের কাছে আমার এখন কোশ্চেন, ধরো এই ম্যাথে যদি বলে দিত কৌণিক বিচ্যুতি, তারপর যদি বলে দিত যে প্রতিসরণ কোণ কত, প্রতিসরণ কোণ ইকুয়াল টু হোয়াট, দেখি বলো তো কত হতো। হচ্ছে 90 থেকে 30 আর 4.22 বাদ দেওয়া লাগবে, তাহলেই তো হয়ে যাচ্ছে। কি বললে এটা তুমি, তাহলে তো আমরা এই কোণটা পাবো তাই না, হ্যাঁ, প্রতিসরণ কোণ চাইছে। তাহলে তোমার এটা হলো থিটা, এটা হলো 30 ডিগ্রি, তাহলে প্রতিসরণ কোণ এই তো 30 প্লাস থিটা, তাহলে 30 এর সাথে গুণ দিলে হচ্ছে না, আমার যোগ দিলে হচ্ছে না। তুমি যদি হ্যাঁ, তুমি যদি 90 থেকে এই যে 30ও বাদ দাও, আবার যদি থিটাও বাদ দাও, তাহলে কিন্তু তুমি এই কোণটা পাবা। এই কোণটা কিন্তু প্রতিসরণ কোণ না, প্রতিসরণ কোণ কিন্তু এটা। বলো আমি কি বুঝছি, মানে আমি কি বুঝতে পারছি নাকি বুঝিনি? হ্যাঁ, বুঝছি এবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। উল্টা পাল্টা। হ্যাঁ এটা উল্টাপাল্টা ঘটে, এই জন্য থিওরি, এইগুলা থিওরি খুব ভালো করে চিন্তা করা লাগে, খুবই ভালো করে চিন্তা করবো। ধরো আমি এই পুরো চ্যাপ্টার কিন্তু আমাদের শর্ট সিলেবাসে ছিল না, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু এই পুরো চ্যাপ্টার পড়িনি, আমি তোমাদের মানে উদ্দেশ্যে পড়াচ্ছি, সেইখানে আমারই একটু প্যাচ লাগতেছে ফার্স্ট টাইম শেখার জন্য। তো সেইখানে তোমরা ছোট মানুষ, তোমাদের প্যাচ লাগাটা খুবই স্বাভাবিক, কোনো টেনশন নাই। আস্তে আস্তে দেখবো এই আর কি বারবার খাতা পড়তে পড়তে বই পড়তে পড়তে সবকিছু ঠিক হয়ে গেছে। ওকে, তো দেখো এই আমাদের লাস্ট ম্যাথ, এটা আমাদের এই ম্যাথের লাস্ট ম্যাথ। এই ম্যাথটা শেষ করে আমরা আরো জিনিসপাতি পড়ার কথা ছিল, তো আজকে আর পড়বো না। তো এই ম্যাথই আমাদের শেষ। ওকে, দেখো কি বলছে, পানি থেকে ভারী পানি, এই আবার কি লিখ, পানি থেকে ভারী পানি
দাঁড়াও 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 দাঁড়াও। পানি থেকে ভারী পানি না, এক মাধ্যম থেকে পানি থেকে ভারী পানি, পানি থেকে ভারী পানি, ভারী পানির সাপেক্ষে সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক। একটু দাঁড়াও তো, পানি থেকে ভারী পানি আবার কেমন করে? একটু এটা একটু ঠান্ডা মারবেন না। বইয়েও তো এই জিনিসটাই এই পুরোটাই আছে যে পানি থেকে ভারী পানি, ভারী পানির সাপেক্ষে কাচের ত্বরণাঙ্ক। আচ্ছা, এই কোশ্চেনটা একটু ইরর। তো কোশ্চেনটা আমি ইরর ধরো, আচ্ছা না 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 না, সরি সরি সরি, হ্যাঁ, কোশ্চেনে কোনো সমস্যা নাই, বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। এখানে পানি থেকে ভারী পানি বলতে মানে পানি থেকে যে ভারী, কি বলছে যে পানি থেকে ভারী, অর্থাৎ এই যে পানি ধরো একটা ওয়াটার, এই ওয়াটার থেকেও ভারী পানি হলো যেটা আমাদের হলো ডিটিও, যেটা কিন্তু আমরা জানি কেমিস্ট্রিতে কিন্তু আমাদের এটা কিন্তু আছে ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম যে ওয়াটার বা ডিটিও। তো মানে পানি থেকেও যে ভারী একটা পানি আছে তার সংকেতটা হলো ডিটিও। ওকে, তো এখানে আসলে ব্র্যাকেটটা দেওয়াটা ঠিক হয়নি। ব্র্যাকেটটা যদি আমরা ক্লোজ করে দিই তাহলে এই পুরো কোশ্চেনে ঠিক একদম ঠিক আছে। ওকে, ব্র্যাকেটটা যদি এখানে ক্লোজ করে দেওয়া হয়, ব্র্যাকেটটা এখানে ক্লোজ করে দিলে পানি থেকে ভারী পানি যেটা হলো আমাদের ডিটিও। ওকে, তো আমি এই ব্র্যাকেটটা ধরো ক্লোজ করে দিচ্ছি। এখন ভারী পানি সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 0.85, আবার ভারী পানি সাপেক্ষে প্রতিসরাঙ্ক 1.2। ভারী পানির সাপেক্ষে এখানে আরেকটা জিনিস হবে, ভারী পানির সাপেক্ষে পানির, ভারী পানির সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক হলো 1.2 হলে পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত? দেখো কোনো সমস্যা নেই, আমি পুরো কোশ্চেনটা বুঝে দিচ্ছি। দেখো ফার্স্টে কি হয়েছে বা এই আমাদের ফিনোমেনাটা এরকম হয়েছে যে ফার্স্টে এইখানে ওই যে তিনটা মাধ্যমের যে প্রতিসরাঙ্কের যে একটা সূত্র শিখলাম যে তিনটা মাধ্যমের প্রতিসরাঙ্ক গুণ করে এক আসে, তো সেই টাইপের একটা ম্যাথ। ধরো আমাদের এটা হলো প্রথমে ভারী পানি ছিল, প্রথমে ধরো আমাদের এই পোর্শনে ভারী পানি আছে, এই পোর্শনে আমাদের ভারী পানি আছে। ওকে, ধরো আমাদের এই পোর্শনে আমাদের ছিল হলো ভারী পানি। তাহলে ভারী পানির নিচে, ভারী পানির নিচে কে এয়ার কে যদি বলি যে ভারী পানির নিচে আছে আমাদের কাচের প্রতিসরাঙ্ক, তাহলে ভারী পানির নিচে তারপরে আছে ধরো এই যে এতটুকু, এই যে এতটুকু যে গ্যাপ, এতটুকুর মধ্যে আছে হলো কাচ, এতটুকুর মধ্যে আছে কাচ। ওকে, তারপর কি বলছে যে ভারী পানির সাপেক্ষে পানি প্রতিসরাঙ্ক হলো 1.2, ভারী পানির সাপেক্ষে পানি প্রতিসরাঙ্ক হলো 1.2। তো সেটা আমরা পরে দেখতেছি। তাহলে দেখো এইখানে পানিও একটা মাধ্যম আছে, পানি কোনখানে আছে? এই যে কাচের নিচে, কাচের নিচে আমি নর্মাল পানি দিলাম, কাচের নিচে আমি নর্মাল পানি দিলাম, আর তার নিচে আরেকটা আমি এখানে ভারী পানি দিলাম। ওই তো দেখো ওই আমাদের ডেরিভেশনে ধরো আজকে যেটা আমি সামারি করলাম প্রথম দিকে, দেখো এই সামারিতে যদি যাই, এই সামারিতে দেখবা এই যে দেখো এ মাধ্যম, বি মাধ্যম, সি মাধ্যম, এ মাধ্যম, তাহলে যে মাধ্যমে শুরু হয়েছিল সেই মাধ্যমেই কিন্তু শেষ হয়। তার মানে এটা আমাদের ওই সেম একটা ফিনোমেনা, কিন্তু কথাটা একটু পেঁচানো যে দেখো ফার্স্টে কি বলছে যে পানি থেকে ভারী পানি, তাহলে ভারী পানি সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, এটা ধরো ফার্স্টে হলো ভারী পানি একটা মাধ্যমে আছে, তার নিচে আছে কাচ মাধ্যম, কাচ মাধ্যমের নিচে আছে পানি মাধ্যম, তারপরে আছে আবারও ভারী মাধ্যম, মানে আবারও ভারী পানি মাধ্যম। ওকে, তো আমাদের এই তিনটা ফেনোমেনা বা তিনটা মাধ্যম একটার উপর মানে আরেকটা পর্যালোচনা বা যদি বলি আমাদের দাঁড় করানো আছে। তো এখন আমরা একটু ডাটাগুলো দেখি কি বলছে। ভারী পানি সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, তার মানে এতটুকু যে ডাটা, এতটুকু ডাটা যে যে টার্মটাকে বলতেছে ভারী পানি সাপেক্ষে, তার মানে ভারী পানিকে ধরো আমি ডি দ্বারা রিপ্রেজেন্ট করলাম, যেহেতু ডি আছে, ডি মিউ কাচ, কাচ মানে কি গ্লাস, ডি মিউ
গ্লাস এটা হলো 0.85, ডি মিউ গ্লাস এটা হলো 0.85। তারপর কি বলছে, ভারী পানি সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক, তার মানে তো ভারী পানি সাপেক্ষে খালি পানি যে ওয়াটার তার প্রতিসরাঙ্ক হলো 1.2। বলে দিছে পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত। পানির সাপেক্ষে মানে কি, ওয়াটারের সাপেক্ষে কাচের মানে যে 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 আমাদের প্রতিসরাঙ্ক ডাব্লু মিউ জি, অর্থাৎ এখানে যখন আমাদের ডাব্লু মিউ জি এই পুরো টার্মটা কত সেটা আমাদের বের করতে বলছে। বলো এতটুকু কি বুঝছি? বুঝিনি? না না, হ্যাঁ হ্যাঁ, তোমার কথা আমি হ্যাঁও শুনতে পারলাম না, নাও শুনতে পারলাম না। ফ্যান আছে বোধহয়, ফ্যানের জন্য শোনা গেল না। বললাম না, হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে দেখো এটা ধরো আমাদের হলো ভারী মাধ্যম, এটা আমাদের কাঁচ মাধ্যম, এটা আমাদের হলো পানি মাধ্যম, আর এটা হলো আমাদের আবারও ভারী মাধ্যম। তাহলে আমি যেখান থেকে শুরু করছি সেখানে শেষ করছি। তাহলে আমার এখন ওই ফর্মুলা কি ছিল, যে ডি মিউ, দেখো আমাদের ফর্মুলা, আমি ম্যাথে যাচ্ছি, যে ডি মিউ জি ইন্টু জি মিউ ডাব্লু ইন্টু ডাব্লু মিউ ডি সমান সমান 1। এই তো ডি মিউ জি, আবার হলো জি মিউ ডাব্লু, আবার হলো ডাব্লু মিউ ডি সমান সমান 1। দেখো ওই আমাদের ডেরিভেশনে ছিল, এই ডেরিভেশনে আমাদের এখানে কিন্তু ছিল, এই দেখো আমরা আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু ডেরিভেশন করছি, যে এ মিউ বি, বি মিউ সি, সি মিউ এ তিনটা গুণ করে কিন্তু 1 আসে। তাহলে আমরা সিরিয়াল বাই সেই গুণগুলো এখানে আর কি ইয়ে করলাম, লিখলাম। তারপর তোমার এখন বের করা লাগবে কি, তোমার এখন বের করা লাগবে ডাব্লু মিউ জি বের করা লাগবে। দেখো ডাব্লু মিউ জি কোনখানে আছে, এই দেখো এটা হলো জি মিউ ডাব্লু আছে। তাহলে একটা কাজ করো, একে যখন উল্টা দাও, দেখো আমরা গতদিন এই সূত্রটা শিখছিলাম যে এ মিউ বি এর অপোজিটটাই কিন্তু আমাদের বি মিউ এ। তাহলে আমি একটা কাজ করি, এখানে ডি মিউ জি ইন্টু 1/, এটা যদি উল্টে দিই তাহলে আমাদের ডাব্লু মিউ জি হয়ে গেল, আর এখানে যে কাজটা হলো ডাব্লু মিউ ডি। দেখো তোমার কাছে কিন্তু ডাব্লু মিউ ডি নাম মানে এ আর কি মানটা নাই দেওয়া, তো এটাকে যদি আমি একটু উল্টে দিই তাহলে কিন্তু এটা হলো ডি মিউ জি সমান সমান এটা হয়ে যায় 1। তারপর দেখো তোমার কাছে এখন প্রত্যেকটা ডাটা দেওয়া আছে, এটা এই পুরোটা ডাটা দেওয়া আছে 0.85, পরেরটা ডাটা দেওয়া আছে হলো, মানে পরেরটা আমরা বের করব ডাব্লু মিউ জি, এটা আমরা বের করব। আর এই তো বি মিউজি, আমাদের ডি মিউজি যেটা কোশ্চেনে দেওয়া আছে হলো 1.2। তাহলে এই তো 1.2 সমান সমান 1, তারপরে ক্যালকুলেট করে শুধুমাত্র ডাব্লু মিউজি ক্যালকুলেট করে দেখো আমাদের কত আসে, যে 1.2, 1/1.2 ইন্টু 0.85, ক্যালকুলেট করে এখন যা আসে তা। ওকে, তাহলে নাও, এটা যদি বুঝতে সমস্যা হয়, ধরো আমি একটু ফাস্ট বুঝাইছি, এটা আমি কালকে আবার বুঝাবো নি। তোমরা আজকে এই পর্যন্তই তাহলে থাক, আমি একটু বাইরে যাবো তো, বুঝছো, ওই জন্য থাক আজকে, মানে এই পর্যন্ত। আমি ক্লাসে স্লাইড দিচ্ছি একটু পরে, তো তোমরা সেখান থেকে ক্লাসগুলো তুলে নিও, ওকে, ম্যাথগুলো তুলে নিও। ওকে, তাহলে থাকো, আল্লাহ হাফিজ।